ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয়, সঙ্গে আছে তোমাদের শিক্ষাগুরু জয়। হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল। আজকে পুরো একদম আগুন লাগানো, আগুন জ্বালানো ক্লাস হবে। যেমন কথা দিয়েছিলাম, প্রত্যেকটা কথা এতদিন রেখেছি, আজকেও সেই কথা রাখতেই চলে এসেছি। WBJEE বলেছিলাম ক্লাস আনবো, আমরা অলরেডি ম্যাথ ক্লাস দিয়ে দিয়েছি, এবার চলে এসছে ফিজিক্স ক্লাস। WBJEE ফিজিক্স ক্লাসও কিন্তু এর সাথে সাথেই চলতে থাকবে। আমাদের ইউটিউব লাইভে এই একই রকমভাবে পাশাপাশি ম্যাথ এবং ফিজিক্স ক্লাস চলতে থাকবে। এবং যারা যারা ব্যাচ নিতে চাও, আমাদের ব্যাচও লঞ্চ হয়ে গেছে। সেই ব্যাচ নেবার জন্য অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, বা কিভাবে ব্যাচ নেবে সম্পূর্ণ পদ্ধতিও আমি বলে দেবো। কোনো টেনশনের কোনো কারণ নেই, শুধু আড্ডা 24/7 এই অ্যাপটা ইনস্টল করে রাখতে হবে এবং সেখানে স্টোর সেকশানে গিয়ে WBJEE সেকশানে তোমরা আমাদের ব্যাচ পেয়ে যাবে, যে ব্যাচটার নাম হচ্ছে নিউটন ব্যাচ, যেটা WBJEE ব্যাচ এবং দারুণ ব্যাচ, যেখানে ফাটাফাটি করে পড়ানো হবে অবশ্যই। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কোন চ্যাপ্টার করাবো? আজকে আমি তোমাদের ভেক্টরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাই করাবো। আমি আর এই তোমাদের করে বেকার দূরত্ব বাড়াচ্ছি না, আমি একবারে তুইতে চলে যাই, মানে তোদের দাদার কাছেই পড়, একদম কোনো চিন্তার কিছু নেই। তো একদম চেষ্টা করব আমার সেরাটা দিয়ে তোদেরকে পড়াবার, বোঝাবার। যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে দাদাকে কিন্তু জিজ্ঞেস করতে একবারও যেন ভুল না হয়। কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো চল লেটস স্টার্ট। তো সানগ্লাসটা পরে কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাস কিন্তু, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছিস WBJEE ক্লাস দেখতে পাচ্ছিস। যারা জানিস না তাদের জন্য আমি জয় স্যার, ফিজিক্স ফ্যাকাল্টি 9, 10, 11, 12 থেকে শুরু করে নিট জেই সব কিছুর জন্যই আমি কিন্তু ফিজিক্স ক্লাস করিয়ে থাকি। তো যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিসনি, তারা অবশ্যই এক্ষুনি কিন্তু কি করতে হবে, চ্যানেলটাকে, আমাদের যে চ্যানেলটা আছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7, এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে এক্ষুনি। কেমন? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটু ক্লাস রুটিনটাও বলে দিচ্ছি। দেখ জয় স্যার, মানে আমি ফিজিক্স ক্লাস কবে থাকছে? সোমবার করে, ঠিক আছে? কবে থাকছে আমার ক্লাসটা? আমার ক্লাসটা থাকছে সোমবার করে, ঠিক আছে? সোমবার করে সন্ধ্যে 7টায়। আর ঠিক একইভাবে তোদের ম্যাথ ক্লাসও থাকবে মঙ্গলবার করে, ঠিক আছে? এটা অর্ণব স্যার নেবেন, ম্যাথ স্যার অর্ণব স্যার নেবেন মঙ্গলবার করে 7টায়। অর্থাৎ ভুল হওয়ার কোনো কারণ নেই। আমার ক্লাস সোমবার 7টায় তোরা দেখতে পাবি সন্ধ্যেবেলা, আর অর্ণব স্যারের ক্লাস ঠিক তারপরের দিন, মানে মঙ্গলবার সন্ধ্যা 7টায় দেখতে পাবি। এবং এক সপ্তাহ ধরে টানা পুরো ক্লাসটাকে ভালো করে বারবার দেখে নিয়ে তারপরেই আমাদের চলে আসবে ডিপিপি সলভিং, ডাউট প্রবলেম সলভিং এর ক্লাস, ঠিক আছে? সেটা ইমিডিয়েট হয়তো শুরু হবে না, কিছুটা ক্লাস আমরা করিয়ে নিই, তারপর ডাউট প্রবলেম এর ক্লাস, মানে ডাউট যে প্রবলেমগুলো থাকবে সেগুলোরও ক্লাস কিন্তু আমরা খুব শিগগিরই শুরু করে দেবো। এই হচ্ছে তোদের দাদার নাম্বার 9681262518। এই নাম্বারে ডিরেক্টলি তোরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারিস। যারা আমাদের ব্যাচ নিতে চাইছিস, আমায় ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ কর, জাস্ট নিজের নাম এবং WBJEE ব্যাচ লিখে হোয়াটসঅ্যাপ করে দে, আমি তোদের সাথে নিজে যোগাযোগ করে নেব, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো চল আর কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিক ভেক্টর, সেই ভেক্টরে চলে যাই। কেমন? তো যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে স্কেলার আর ভেক্টর, স্যার ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, বুঝিয়ে বলি তাহলে। প্রথমে ধর, আমি যদি প্রথমে চলে যাই ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? প্রথমেই চলে যাচ্ছি কি ফিজিক্যাল কোয়ান্টিটি। এই সুন্দর এরকমই আমি যেরকম দেখবি, এর পরেও পিপিটিটা পুরো দেখবি। এই পিপিটিতে যেরকমভাবে লেখা আছে, ছবি আছে, এই পুরো পিপিটিটা আমরা কিন্তু ব্যাচে প্রোভাইড করে দিই পুরো, ঠিক আছে? সম্পূর্ণ পিপিটি কিন্তু আমরা ব্যাচে দিয়ে দিই, মানে যারা ব্যাচ নেবে তাদের কাছে কিন্তু সম্পূর্ণ পিপিটি, এগুলো সব কিছু নোটস থাকেই। কেমন? তো আমি যেটা প্রথমেই বলছি সেটা হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো? আচ্ছা, এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে বাংলায় যদি আমরা বলি তাহলে কি বলবো? সেটাকে বলছি আমরা ভৌত রাশি, তাই তো? তাহলে এই ভৌত রাশি কাকে বলে? ঠিক আছে, ভৌত রাশি কাকে বলে যদি আমাকে বলে তাহলে আমি কি বলবো? দেখ, ধর এই ভৌত রাশি, ঠিক আছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার মধ্যে দুটো জিনিস থাকে। দুটো জিনিস কি কি? একটা হচ্ছে এর মান এবং একটা হচ্ছে কি এর একক, ঠিক আছে? আর এই যে তোদের আমি বললাম না ভৌত রাশি কি, পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই বলা হয় ভৌত রাশি। কি বললাম? পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই বলা হয় ভৌত রাশি। সাপোজ আমায় বললো এই
আমায় ও কতটা ভালোবাসে তুই জানিস? আমি সে বললো যে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে, এটা আমি পরিমাপ করতে পারবো? জীবনেও পারবো না। জানিস তো আজকে না আমার মনে খুব দুঃখ। কতটা দুঃখ? এইটুকুনি দুঃখ হয়েছে, এইটুকুনি। পরিমাপ করতে পারবো? জীবনেও পারবো না। তার মানে এগুলো কিন্তু পরিমাপ করা যাচ্ছে না। তাহলে এগুলো যখন পরিমাপ করা যাচ্ছে না তাহলে এগুলো ভৌত রাশি নয়, সিম্পল। তার মানে এক কথায় কি দাঁড়ালো, পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই বলা হচ্ছে ভৌত রাশি। ঠিক, কোনো অসুবিধা নেই। আর ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করার জন্য আমি দুটো জিনিস কি কি বললাম, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে কি একক। চল একটু বুঝে নিই আমরা। সাপোজ আমাকে কেউ একজন বলল যে এই আমার কাছে একটা 10 আছে, 10 ইয়ে আছে, কি বলে, পেন্সিল আছে, বা 10 স্কেল আছে। কি বলতে চাইছে তোরা বুঝতে পারলি? আমি যে বললাম এই 10 স্কেল আছে, 10 পেন্সিল আছে, কি পেন্সিলের দৈর্ঘ্য বলছে, পেন্সিলের সংখ্যা বলছে, কি বোঝাতে চাইছে? কিচ্ছু বোঝা গেল না, তাই না? শুধুমাত্র একটা মান আমি বলেছি, সেটা হচ্ছে 10, তাই তো? তার মানে শুধু মান দিয়ে কাজ চলবে না, মানে শুধু 10 দিয়ে কাজ চলবে না। তাহলে এর জন্য আমাকে আর একটা জিনিস কি আবিষ্কার করতে হলো বা কি লাগবে, সেটা হচ্ছে একক। এবার দেখ আমি যে এখানে একটা একক লিখলাম, ধর সাপোজ আমি লিখলাম 10 সেন্টিমিটার। তোদের মাথায় ক্লিক করে গেল, আচ্ছা স্যার এতক্ষণ ধরে যে 10 করছিল পেন্সিল স্কেল, তার মানে ওটা ওর লেন্থের কথা বলছিল, কি তাই না? আচ্ছা যদি আমি বলি 10টি, তাই না? তার মানে এটা বোঝাচ্ছে আচ্ছা 10খানা সংখ্যার কথা বলে, 10খানা পেন্সিল আছে, তাই না? তার মানে এখানে এই ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে তার একটা মান এবং এর সাথে সাথে তার একটা একক। এই দুটো জিনিস কিন্তু এই ভৌত রাশিটাকে রিপ্রেজেন্ট করছে। তোদেরকে শুরুতেই বলে রাখি, আমি একদম এইভাবেই বাচ্চাদের মতো করে ধরে ধরে পড়াবো ক্লাস 11, 12। মনে হবে পুরো একদম যেন ক্লাস 5-এর বাচ্চাকে পড়াচ্ছি, কিন্তু পড়াবো যেই স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন করাবো। যারা আমার ক্লাস করেছে তারা জানে যে কি লেভেলের স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ডে চলে যাই, ঠিক আছে? আমি হয়তো মুখে বলছি WB JEE ক্লাস করাবো, কিন্তু আমি কিন্তু সেখানে JEEর কোয়েশ্চেনও রাখবো, নিটের কোয়েশ্চেনও রাখবো, সব রকম কোয়েশ্চেন রাখবো। তাই একদম ফুল অফ জোশ থাকতে হবে, ফুল অন জোশ একদম, ঠিক আছে? মানে পুরো ক্লাসটা যেন টান উত্তেজনা থাকে একদম পুরো, কেমন একদম পুরো কোনো রকম কোনো যেন থেমে না থাকে, মানে একদম উত্তেজনা যেন থেমে না যায়, ঠিক আছে? মানে ক্লাস করতে যেন প্রত্যেক মুহূর্তে টুইস্ট থাকে ক্লাসের মধ্যে, প্রত্যেক মুহূর্তে ক্লাস করতে যেন ভালো লাগে। তো চল তাহলে এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। তার মানে ভৌত রাশি বলতে এই দুটো জিনিসকে বোঝাচ্ছে, একটা হচ্ছে মান এবং একটা হচ্ছে একক, তাই তো? এই দুটো জিনিসকে আমরা একসাথে বলছি কি ভৌত রাশি, ঠিক আছে? এবার এই ভৌত রাশিকে আমরা একক অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি। এগুলো আমি খুব শর্টে বলে বেরিয়ে যাব, কেমন? কারণ আমার আজকে মূল বিষয় হচ্ছে যেহেতু ভেক্টর, ঠিক আছে? দুটো ভাগে ভাগ করতে পারি একক অনুযায়ী, তাই তো? কি কি সেটা? একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি, তাই তো? অর্থাৎ একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমরা কি বলছি মৌলিক রাশি, ঠিক আছে? আর একটা হচ্ছে লব্ধ রাশি, তাই তো? আচ্ছা এবার এখান থেকে আর একটা জিনিস আমরা বলি, সেটা কি? এটা তো আমি বললাম মান অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক একইভাবে অভিমুখ অনুযায়ীও এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? দিক বা অভিমুখ অনুযায়ীও দুটো ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এই যে আমি বললাম ভেক্টর রাশি, এটাই কিন্তু আমার আজকে আলোচ্য বিষয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। চল একটু বোঝার চেষ্টা করি এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি মানেটা কি। সাপোজ আমি তোদের বললাম যে এরকম কিছু যে 10 মানে ধর এই পেনটা, ঠিক আছে? আমার হাতে যে পেনটা রয়েছে, আমি এই পেনটার লেন্থ কত না, তোরা বললি যে স্যার 5 সেন্টিমিটার, কথার কথা 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? তো এটা 2 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, যাই হোক যারা বললি তোরা, ঠিক আছে? আচ্ছা এই লেন্থটা বলবার জন্য আমাকে কি এরকম ভাবে বলতে হচ্ছে যে এদিক থেকে এদিকে 5 সেন্টিমিটার, কিংবা এদিক থেকে এদিকে 5 সেন্টিমিটার, এদিক থেকে এদিকে নিলে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এরকম কিছু বলতে হচ্ছে না। এই যে আমি বললাম এই পেনটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, দিস ইজ এনাফ। এর বাইরে আমাকে আলাদা করে কোনো এর দিক বা অভিমুখ বলবার প্রয়োজন পড়ছে না, প্রয়োজন পড়ছে না। তার মানে এই দৈর্ঘ্যটা কি হয়ে গেল? এই দৈর্ঘ্যটা হয়ে গেল স্কেলার রাশি। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? প্রত্যেক মুহূর্তে যেন কমেন্ট সেকশন অন থাকে, প্রত্যেক মুহূর্তে কমেন্ট সেকশনে আমাকে জানাতে থাকবি বুঝতে পারছিস কি পারছিস না। আর যেটাই অসুবিধা হবে তোদের দাদা তোদের পাশে আছে, কমেন্ট সেকশনে জানাতে থাকবি, কেমন? ক্লিয়ার? এবার আর একটা উদাহরণ দিই তোদের, ঠিক আছে? সাপোজ ধর মনে কর এই বোর্ডটাকে আমি ঠেললে সরবে, কথার কথা, ঠিক আছে? ধরে নে, ঠিক আছে? ধরে নে। আচ্ছা এবার আমি বললাম যে 10 নিউটন বল প্রয়োগ কর, কেমন? 10 নিউটন বল প্রয়োগ কর, বোর্ডটা সরে যাবে, কেমন? এবার একটা জিনিস দেখ, হতে পারে বোর্ডটাকে আমি সামনেও তো টানতে পারি,
বা পেছনেও ধাক্কা মেরে সরাতে পারি। কেমন? আমি বললাম 10 নিউটন বল প্রয়োগ কর, বোর্ডটা সামনে চলে আসবে। আমি বললাম 10 নিউটন বল প্রয়োগ কর, বোর্ডটা সামনে চলে আসবে। তোরা এই দিকে বলটা প্রয়োগ করলি, তাহলে বোর্ডটা কি সামনে আসা সম্ভব? না, নেভার, ইম্পসিবল ব্যাপার, তাই তো? তার মানে আমাকে এই যে আমি 10 নিউটন কথাটা বললাম, এই 10 নিউটনের সাথে সাথেই আর একটা কি বলতে হবে, এর সাথে সাথেই আর একটা মানে দিক বা অভিমুখ বলতে হবে, আদারওয়াইজ এই জিনিসটা পুরো কমপ্লিটই হবে না। তার মানে এটাকেই বলছে হলো ভেক্টর রাশি, যার মানের সাথে সাথে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অভিমুখ। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? কি আমি বোঝাতে পারলাম? অর্থাৎ শুধু মান দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না, এর সাথে সাথে এটা লাগবে, সেটা হচ্ছে এর একটা অভিমুখও লাগবে। কি বোঝাতে পারলাম? তাহলে এটাকেই আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি হলো ভেক্টর রাশি, যার মান তো আছেই এবং তার সাথে সাথে এর একটা অভিমুখও আছে। একটা মজার উদাহরণ শুনবি? মনে কর আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। কেমন? তাহলে আমি আমার একটা ছোট্ট ভাই বা বোনকে বললাম 5 কিলোমিটার দূরে একটা মিষ্টির দোকান আছে, আমার জন্য একটু মিষ্টি নিয়ে আয়, আমি মিষ্টি খাবো। ভালো কথা। তাহলে এবার আমি কি বলেছি, 5 কিলোমিটার দূরে। আমার ছোট্ট ভাই বোনটা কি করলো, এইখান থেকে যাওয়া শুরু করলো, এই 5 কিলোমিটার চলে গেল। কেমন? দিয়ে আমাকে ফোন করলো, হ্যালো, আপনি শিক্ষাগুরু জয় স্যার বলছেন? আমি বলছি ইয়েস স্পিকিং। স্যার মিষ্টির দোকান তো নেই। আপনি যে বললেন 5 কিলোমিটার দূরে মিষ্টির দোকান আছে, কোথায় মিষ্টির দোকান? আপনি আমায় এবার মিথ্যে কথা বললেন। এবার আমিও তো অবাক, সত্যি তো 5 কিলোমিটার দূরে আমি বললাম মিষ্টির দোকান আছে, এ বলছে মিষ্টির দোকান নেই, কি হলো ব্যাপারটা? আলাদা কাজ কর, তুই চলে আয়। তারপর আমি মিষ্টির দোকানের কাকুকে ফোন করছি যে মিষ্টির দোকান তুলে নিয়েছেন। আমার ভাই বা বোন চলে এলো, আমাকে কমপ্লেন জানালো। আমি সেই মিষ্টির দোকানের কাকুকে ফোন করলাম, কি ব্যাপার, আপনি দোকান সরিয়ে নিয়েছেন আর আমাকে জানাননি, শিক্ষাগুরু জয় স্যারকে জানাননি? ওমা, উনি তো বললো আমার দোকান তো একই জায়গায় আছে, আমি তো দোকান সরাইনি। আমি তখন বললাম, কিরে তোরা কোন, মানে তুই কোন দিকে গেছিলি? ও বললো, কেন স্যার, আমি এখান থেকে বেরিয়েছি, সোজা 5 কিলোমিটার চলে গেছি। আরে আমি তো বলতেই ভুলে গেছি যে আরে ওই দিকে নয়, এই দিকে যেতে হতো। মানে এটাকে যদি আমি বলি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আমার বাবু চলে গেছে নর্থ ডিরেকশনে, যেতে হতো ইস্ট ডিরেকশনে 5 কিলোমিটার। কি আমি বোঝাতে পেরেছি না পারিনি? তার মানে আমার বাবু ভুল ডিরেকশনে চলে গেছে, মিষ্টির দোকান পাবে কি করে? কি বোঝাতে পারলাম না পারলাম না? এত সাহস হবে যে জয় স্যার রয়েছে সেখানে মিষ্টির দোকান সরিয়ে নেবে? কি ঠিক আছে, এখান থেকে আর একটা কি জিনিস শিখলি, যে জয় স্যারের সব থেকে প্রিয় জিনিস কি? মিষ্টি। ঠিক আছে, মানুষটাও মিষ্টি আমি। থ্যাংক ইউ। আচ্ছা চল, তাহলে কি বোঝাতে পারলাম না পারলাম না? এই জায়গাটা ক্লিয়ার হলো। তার মানে এই যে এইখানে একটা দিকের প্রয়োজন পড়লো, তার মানে এই দিকটা যখনই কোনো রাশিতে আমি যুক্ত করে দেবো তখনই সেটা হয়ে যাচ্ছে কি ভেক্টর রাশি, এবং সেই রাশিটা অ্যাকচুয়ালি দিক ছাড়া আমি রিপ্রেজেন্টই করতে পারবো না। কি ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটুকুনি মোটামুটি আমি বোঝাতে পেরেছি। তাহলে এখান থেকে আমি আরো কিছু পয়েন্ট লিখতে শুরু করি। কেমন? কি কি? আচ্ছা, এই যে ওপরে যে ইংলিশের লাইনগুলো লেখা আছে, এগুলোর মানে আমি প্রত্যেকটা বোঝাবো, এবং তোদের কিন্তু একটা সুবিধা আছে, সেটা কি, যারা WB JEE দিচ্ছিস তারা, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছিস অর্থাৎ CBSE বা ICSE বোর্ডে পড়ছিস বা বাংলা মিডিয়ামের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সন, তাদেরও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। কারণ, এবং বেঙ্গলি মিডিয়ামদের তো অসুবিধা হবেই না, তার কারণ হচ্ছে আমি এখানে মানে পুরো দুখানা ল্যাঙ্গুয়েজ এখানে রেখেছি। ঠিক আছে, বাইলিঙ্গুয়াল রেখেছি একদম পুরো। ঠিক আছে, অর্থাৎ এখানে বাংলা ইংরাজি দুটোই তোর একসাথে পেয়ে যাচ্ছিস, তাই কোনো অসুবিধা হবে না। কেমন? আচ্ছা, তাহলে ভেক্টর রাশি হতে গেলে যে জিনিসটা আমি জানতে পারলাম, যে এখানে লিখছি, হ্যাঁ সাইডে লিখছি আমি, যে ভেক্টর রাশি হতে গেলে আমার কি কি লাগবে, তাহলে ভেক্টর আমি লিখলাম। কেমন? 1 মান লাগবে। ঠিক আছে, 2 কি লাগবে, অভিমুখ লাগবে। কেমন? দ্বিতীয় জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে অভিমুখ লাগবে। আর 3 নম্বর সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন রুলটাকে ফলো করতে হবে, অর্থাৎ ভেক্টর যোগের নিয়মকে, ঠিক আছে, মেনে চলতে হবে। ভেক্টর যোগের নিয়ম মেনে চলতে হবে। কেমন? ও স্যার ভেক্টর যোগের নিয়ম বড় কঠিন জিনিস হয়ে গেল তো, ফিজিক্স কি কঠিন? জয় স্যার থাকতে ফিজিক্স কঠিন লাগবে? সব বোঝাবো, টেনশন নিস না, আমি আছি তো বেঁচে। ঠিক আছে, তো কোনো চাপ নেওয়ার কিছু নেই। যতক্ষণ আমার শরীরের মধ্যে দিয়ে রক্তবিন্দু চলছে, মানে রক্ত প্রবাহিত হচ্ছে, ততক্ষণ তোদের ফিজিক্স বুঝিয়ে যাবো, একটু অসুবিধা হবে না। তাহলে এই ভেক্টর যোগের নিয়মটা আমি পরে আসছি, এটাকে আমি স্টার মার্ক করে রাখলাম। মান অভিমুখ আমি মোটামুটি এখন তোদের বুঝিয়ে ফেলেছি, যে মান অভিমুখ ব্যাপারটা বুঝিয়ে ফেলেছি, তাই তো? এবার তোদের যেটা বোঝানোর আমার দরকার সেটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম। এই ভেক্টর যোগের নিয়মটা আবার একভাবে হয় না। ঠিক আছে, এই ভেক্টর যোগের নিয়মের মধ্যে আবার
ভাগ আছে, মানে অনেকগুলো সূত্র আছে, তো সেগুলো আমি যাব। তার আগে একটু ভেক্টরটা জিনিসপত্র নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা ঘেটে নিই জিনিসগুলোকে নিয়ে, ঠিক আছে? তো এখানে যে লাইনটা আছে সেই লাইনটার মানে বুঝি আগে। বলছে অল ভেক্টর কোয়ান্টিটিজ হ্যাভ ডাইরেকশন। বেশ, প্রত্যেকটা ভেক্টর কোয়ান্টিটিরই একটা অভিমুখ থাকবে, তাই তো? প্রত্যেকটা ভেক্টর কোয়ান্টিটির একটা অভিমুখ থাকবে, বাট এখানে আবার বাট দিয়ে বলেছে কি অল কোয়ান্টিটিজ দ্যাট হ্যাভ ডাইরেকশন আর নট ভেক্টর। তার মানে এমন কোন কোয়ান্টিটি, ঠিক আছে, দ্যাট হ্যাভ ডাইরেকশন, যার ডাইরেকশন আছে কিন্তু সেটা ভেক্টর নয়। ওয়াও, গ্রেট গ্রেট গ্রেট। এই বলছিলেন আপনি যে অভিমুখ থাকলেই সেটা ভেক্টর, আবার বলছেন যে অভিমুখ আছে তারপরেও ভেক্টর নয়। কারণ তোদের এরকমই ট্রিকি কোয়েশ্চেনগুলো হতে পারে, তো সেই জন্য একটু বুঝিয়ে বলে দিই। দেখ, একদম ঠিক শুনছিস তোরা, অভিমুখ আছে তারপরেও সেটা ভেক্টর নয়। তার একটা উদাহরণ দিয়ে দিই, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট, যেটা তড়িৎ প্রবাহ, কেমন, এটা কিন্তু মাথায় রাখবি এর কিন্তু দিক আছে, দিক বা অভিমুখ আছে, কেমন আছে, বাট দিস ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, আর আছে কিন্তু এটা ভেক্টর কোয়ান্টিটি নয়। কেমন, তোদের আর একটা কোয়ান্টিটি আর একটু পরে, মানে আমি ক্লাসে যদি সম্ভব হয়, ঠিক আছে। দেখ, এখানে আমার টাইম পিরিয়ডটা মোটামুটি একটা তো লিমিটের মধ্যে রাখতে হবে, তো আমি চেষ্টা করবো ক্লাসে তোদের টেন্সার কোয়ান্টিটি বা এইসব জিনিসপত্র নিয়েও আলোচনা করবার চেষ্টা করবো না, অবশ্যই করবো। তো চল আপাতত এটা বুঝে নিই আমরা, ঠিক আছে। বলছেন এদিকে তড়িৎ প্রবাহের দিক আছে কিন্তু এটা ভেক্টর নয়। তোদের একটা পয়েন্ট আমি বলেছি, দেখেছিস, যে ভেক্টর যোগের নিয়মকে মেনে চলতে হবে। ভেক্টর হওয়ার জন্য তিনটে কন্ডিশন, মান, অভিমুখ আর ভেক্টর যোগের নিয়মকে মেনে চলতে হবে। এই ইলেকট্রিক কারেন্ট কেন ভেক্টর নয়? কারণ ভেক্টর যোগের নিয়মকে মেনে চলে না। আমি একটু বুঝিয়ে বলি। মনে কর এই একটা কন্ডাক্টর আছে, এখান দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই আর একটা কন্ডাক্টর আছে যেটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কেমন? তাহলে এটা দিয়ে মোট কারেন্ট কতটা যাবে? 3 + 2 5 অ্যাম্পিয়ার। ভালো করে লক্ষ্য করে দেখ, এই দুটো কন্ডাক্টরের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে না, থিটা, কেমন? এগুলোই আজকে আমি বোঝাবো। এই কোণের জন্য এই কোণটা যে আছে, আমি একটু বাদে ভেক্টর যোগের যে বললাম না কিছু নিয়ম আছে, সেই নিয়মে গিয়ে বোঝাবো। এখানে ফর্মুলা আসে একটা, ঠিক আছে, মান বার করার জন্য। ধর আমি যদি একটা এ ভেক্টর নিই, একটা ভি ভেক্টর নিই, তাহলে √(a² + b² + 2ab cos θ, এই সব জিনিসপত্রগুলো আমি বোঝাবো ক্লাসের মধ্যে। তো যাই হোক, তো এই থিটার জন্য কিন্তু এই ভেক্টরটার মানটা, মানে এই যে টোটাল যদি আমি ভেক্টর যোগের নিয়ম মেনে চলতো, তাহলে এখানে কখনোই এটা 5 অ্যাম্পিয়ার আসতো না। কারণ আমি ওই যে বললাম, এখানে তো সাপোজ 60 ডিগ্রি আছে, তাহলে ওখানে আমার ফর্মুলায় 60 ডিগ্রিটা বসাতে হতো, cos 60 ডিগ্রি বসাতে হতো। তার ফলে এখানে কি হয়ে যেত? মানের পরিবর্তন হয়ে যেত, মান কিন্তু চেঞ্জ হয়ে যেত। ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু মান চেঞ্জ হচ্ছে না, কারণ এটা ভেক্টর যোগের নিয়মটাকে মেনে চলছে না। কি ক্লিয়ার? কনসেপ্ট বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে এই লাইনটার পুরো মানেটা ক্লিয়ার, যে ভেক্টর মানেই কি থাকবে? তার ডাইরেকশন থাকবে, বাট ডাইরেকশন থাকলেই সেটা ভেক্টর নাও হতে পারে। তার উদাহরণও দিয়ে দিলাম ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, যদি আমার কাছে ভেক্টরের কিছু উদাহরণ চাই, সেটা সরণ হতে পারে, সেটা ত্বরণ হতে পারে, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, এগুলো বলে তোদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না, চলে যাব পরবর্তী স্লাইডে। ওয়াও, নেক্সট স্লাইডে দেখ কি রেখেছি, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে। ক্লাস 9, 10 তো আমরা পড়েছি, কিন্তু 11-এ উঠলে তো আর ওরকম ভাবে রিপ্রেজেন্ট করলে হবে না, একটু শিখতে হবে। দেখ, একটা অ্যারো দেখতে পাচ্ছিস তোরা, এই অ্যারোর এই জায়গাটাকে বলা হয় টেল, কেমন? এটাকে বলা হয় টেল, আর এই জায়গাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হেড। ক্লিয়ার? এই হেডটা দিয়ে মানে কোন দিকে থাকবে? যেদিকে ভেক্টরটার ডিরেকশন, সেই ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করবে এই হেডটা দিয়ে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, এই যে আমি বললাম না যে এই যে অ্যারোটা, জানিস, ধর সাপোজ আমি বললাম 1 সেন্টিমিটার = 1 নিউটন, কথার কথা। তার মানে কি দাঁড়াচ্ছে রে? 5 সেন্টিমিটার = 5 নিউটন, কি তাই তো? তার মানে এই যে টোটাল যে অ্যারোটা তোরা দেখতে পাচ্ছিস, এই পুরোটার লেন্থটা কত হবে? 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি শিখলি? এখান থেকে এটা শিখলি যে এই যে টোটাল যে লেন্থটা, এই লেন্থটা এটার কি, কাকে রিপ্রেজেন্ট করছে রে? মানকে রিপ্রেজেন্ট করছে। কি রে, বোঝাতে পারলাম? মানকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এই যে দৈর্ঘ্যটা বা লেন্থটা, এটা কি করছে? এই ভেক্টরটার মানটাকে রিপ্রেজেন্ট করছে। এখন তাহলে তোদের মাথায় আর একটা প্রশ্ন আসছে, আচ্ছা স্যার বুঝলাম মানকে রিপ্রেজেন্ট করছে, কোনো অসুবিধা নেই, একদম বুঝতে পেরেছি, কিন্তু ব্যাপার হচ্ছে স্যার, ধরুন আপনি বললেন 5 সেন্টিমিটার, ধরুন এটা আমি যদি কখনো দেখি ওই মানটা 1 মিটার হয়ে গেল, তাহলে আমি কি করে রিপ্রেজেন্ট করব? এই অসুবিধাটা দূর করার জন্য আমরা ভেক্টরকে এরকম ভাবে টোটাল যে মান, এই মানটাকে তো পুরো আমার চিত্রে আঁকা বা খাতায় এরকম ভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব নয়। তাই জন্য আমরা কি করলাম, সেটাকে আরো
ছোট ফর্মে নিয়ে চলে এলাম। স্যার ছোট ফর্মে বলতে আমরা জাস্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করবার জন্য, ধর আমি এ বলছি একটা ভেক্টর, এটা ভেক্টর বোঝানোর জন্য ওপরে মাথার ওপর জাস্ট একটা অ্যারো দিয়ে দিলাম, তাহলেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভেক্টর। ব্যাস, দ্যাটস ইট। কি বোঝাতে পারলাম? তাহলে এটা টেল, এটা হচ্ছে হেড। ক্লিয়ার? এটা কি করছে? পুরো ভেক্টরের মানটাকে রিপ্রেজেন্ট করছে। এবার সেটাকে এখন শর্ট করে আমরা কিভাবে লিখি, পুরো জিনিসটা ক্লিয়ার? তাহলে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর বোঝা গেল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্লাস কেমন লাগছে কমেন্ট সেকশনে জানা, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাক। যদি ভালো লাগে, যদি প্রচুর কমেন্ট পড়ে, তাহলে এরকম ক্লাস তো প্রায়ই আসতে থাকবে না, তো তাড়াতাড়ি জানা। জয়সের ক্লাস চলছে, তোরা কমেন্ট না করলে কি করে হবে? চল নেক্সট স্লাইডে যাই, আমরা দেখি কি আছে। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর শিখলাম। ও ওয়াও ওয়াও, দারুণ দারুণ পয়েন্ট। এই তিনটে পয়েন্টই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, মজার মজার পয়েন্ট। ঠিক আছে, পুরো মজার মজার পয়েন্ট। দেখ বলছে অন রোটেটিং 2 পাই। দেখ এখন বড় হয়ে গেছিস, এখন কিন্তু আর ওই বাচ্চা বেলার মতো 180 ডিগ্রি মাথায় রাখলে চলবে না। পাই মানে কত? পাই মানে মাথায় রাখতে হবে কত হয় এটার ভ্যালু, 180 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 2 পাই মানে কি, ইন্টু 2 করে দে, তাহলে কত আসছে, 360 ডিগ্রি। ঠিক আছে, 18 দুগুণে 36, তাই তো 360 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। তাহলে 2 পাই মানে কি দাঁড়িয়ে গেল, 2 পাই মানে দাঁড়িয়ে গেল 360 ডিগ্রি। কোনো সমস্যা বাচ্চারা? কোনো সমস্যা? চল তাহলে কি বলছে আবার লাইনটা পর, অন রোটেটিং 2 পাই ভেক্টর ডাজ নট চেঞ্জ। তার মানে সাপোজ ধর আমি একটা বৃত্তাকার পথে ঘুরছি, কেমন? অর্থাৎ আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, সাই করে ঘুরে আবার একই জায়গায় ফেরত চলে এলাম। তার মানে দেখ টোটাল রোটেটিং কত হয়েছে, দেখ তাই তো বলেছে অন রোটেটিং 2 পাই। দেখ টোটাল কতটা হলো, 360 ডিগ্রি হলো না? এই 360 ডিগ্রি হলে ভেক্টর ডাজ নট চেঞ্জ 360 ডিগ্রি। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটা। ক্লিয়ার? এই পয়েন্টগুলো কিন্তু তোদের কাজে লাগবে অঙ্ক করবার সময়, তোদের যে কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেন করবার সময়, প্রত্যেক মুহূর্তে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে তোদের। ঠিক আছে, ক্লিয়ার? চল নেক্সট পয়েন্ট কি আছে আমরা দেখে নিই। নেক্সট পয়েন্ট বলছে আ ভেক্টর ক্যান শিফট প্যারালাল টু ইটসেলফ। ঠিক আছে, এ ভেক্টর ক্যান শিফট প্যারালাল টু ইটসেলফ। দাঁড়া নেক্সট স্লাইডটা একটু দেখে নিই। আচ্ছা এখানে তো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল আছে, সেগুলোও বোঝাবো। তো এই যে ভেক্টরগুলো, এগুলো কিন্তু এরা নিজেদের মধ্যে কি করতে পারে, প্যারালাল শিফটিং করতে পারে। কি বললাম, নিজেদের মধ্যে প্যারালাল শিফটিং করতে পারে। স্যার একটু বুঝিয়ে বলুন। বুঝে নে, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্যারালাল মানে কি, ধর মনে কর কথার কথা এই একটা ভেক্টর আছে, ঠিক আছে, এই একটা ভেক্টর আছে, কেমন? এই ভেক্টরটা এরকম ভাবে আছে। ক্লিয়ার? এটা এইখানে কত ডিগ্রি কোণ করে আছে, মনে কর সাপোজ এখানে 30 ডিগ্রি কোণ করে আছে। স্যার সেই ফিলিংসটা আসছে না। দেখ ফিজিক্স মানেই হচ্ছে একটা ভিতর থেকে কি আসবে, ফিল আসবে, ফিল। সেই ফিলটা আসছে এখানে না? আসছে না। তাহলে এটাকে আমি প্যারালাল শিফট করে নিয়ে যাই। প্যারালাল শিফট করে এটাকে আমি একটা কাজ করি, এই যে 30 ডিগ্রিটা আছে এটাকে আমি প্যারালাল শিফট করে এটাকে এই জায়গাটায় করে দিই। এবার দেখ বুঝতে পারলাম? ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এটা কি করতে পারে, দুটো ভেক্টর ক্লিয়ার কি করতে পারে, ক্যান শিফট প্যারালাল টু ইটসেলফ। ঠিক আছে, প্যারালালি ওরা কি করতে পারে, শিফট করতে পারে। ঠিক আছে, নিজেদের পজিশন শিফট করতে পারে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ইজ দ্য স্মলার অফ দ্য টু অ্যাঙ্গেলস বিটুইন দ্য ভেক্টরস when they are joined tail to tail। অর্থাৎ আমি একটু আগে শিখিয়েছি ভেক্টরের এটা হচ্ছে হেড, তাই তো, আর এটা হচ্ছে টেল। তাহলে দুটো ভেক্টরকে যদি টেল থেকে টেলে জয়েন করা হয়, অর্থাৎ টেল টু টেল জয়েন করা হয়, ক্লিয়ার? টেল টু টেল জয়েন করা হয়, কেমন? টেল টু টেল জয়েন করা হয় দুটো ভেক্টরকে। দেখ এই একটা ভেক্টর, ঠিক আছে, আর মনে কর এই একটা ভেক্টর, ঠিক আছে, দুটো ভেক্টরকে টেল টু টেল জয়েন করা হলো। ঠিক আছে, যদি এরকম ভাবে টেল টু টেল, ভালো, দুটো ভেক্টরকে তাহলে টেল টু টেল জয়েন করা হলো, কেমন? এবার দেখ এদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে। ক্লিয়ার? মনে কর এই কোণটা কত, এটা মনে কর 120 ডিগ্রি, কথার কথা। ঠিক আছে, এই কোণটা কত, 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত ডিগ্রি হবে, টোটালটা যদি 360 হয় মাইনাস 120 করে দে, তাহলে কত আসবে, 240। তাহলে এটা কত হয়ে গেল, 240 ডিগ্রি। ঠিক আছে, আমায় কি বলেছে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর যদি টেল টু টেল জয়েন থাকে, ঠিক আছে, ইজ দ্য স্মলার অফ দ্য টু অ্যাঙ্গেলস বিটুইন দ্য ভেক্টরস
when they are joined tail to tail, ঠিক আছে, অর্থাৎ সবসময় কিন্তু এই স্মলার যে অ্যাঙ্গেলটা আছে সেই স্মলার অ্যাঙ্গেলটাই কিন্তু আমার আনসার হবে। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। দুটো ভেক্টর যদি টেল টু টেল যুক্ত থাকে তাহলে সব থেকে যে ছোট কোণটা আছে সেই ছোট কোণটাই কিন্তু সবসময় উত্তর হবে। ক্লিয়ার? চল নেক্সট স্লাইডে চলে যাই আমরা। দেখ বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, আমি এইমাত্র তোদের বুঝিয়েই দিলাম ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এইখানে কি বললাম, এইটা ধর 120 ডিগ্রি আর এইটা যদি 240 হয় তাহলে কোন অ্যাঙ্গেলটা আনসার হবে? ছোট অ্যাঙ্গেলটাই আনসার হবে। ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার সাপোজ ধর এরকম থাকে ভেক্টরটা যদি, ঠিক আছে, এই একটা ভেক্টর আর ধর এই একটা ভেক্টর, ঠিক আছে, এখানে অ্যাঙ্গেলটা রয়েছে সাপোজ 120 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা রয়েছে 120 ডিগ্রি, তাহলে আনসার কি হবে? তাহলে আনসার কি হবে? তোরা তো শিখলি যে স্মলার অ্যাঙ্গেলটাই আনসার হবে, তাই তো? তোরা তাহলে কি করে দিবি? 120 ডিগ্রি। না, এখানে আগের পেজে পর এখানে কি বলা হয়েছে যে টেল টু টেল, তাই না? এখানে লিখে রেখেছি না আমি টেল টু টেল, তার মানে এটাকে কি করতে হবে আমায়? এটাকে প্যারালাল শিফটিং করতে হবে, ঠিক আছে। তাহলে প্যারালাল শিফটিং মানে এটা আমি এখানে নিয়ে চলে আসি কি, তাই তো? তাহলে দেখ টোটালটা কি হয়ে গেল, একটা সরল রেখা মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি কর, তাহলে কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে এইটা আনসার কত হয়ে গেল? এই আনসারটা হয়ে গেল 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তাহলে কারেক্ট আনসার কত হয়ে গেল? 60 ডিগ্রি, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেলটাও বোঝাতে পারলাম। আমি কিন্তু খুব শর্ট অ্যান্ড সুইট ভাবে পুরো ক্লাসটা করাবো, একদম শর্ট অ্যান্ড সুইট, ঠিক আছে। কোনো জায়গা বুঝতে অসুবিধা হবে না, সেটাও আমি কথা দিলাম। চল নেক্সট দেখ এই যে টাইপস অফ ভেক্টর, ঠিক আছে, এই যে ভেক্টরগুলোকে আমরা এই টাইপগুলোতে ভাঙতে পারি। কি কি আছে? ইকুয়াল ভেক্টর বা বাংলায় বললে সমান ভেক্টর, নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর, এটাকে আমরা কিন্তু অপোজিট ভেক্টরও বলতে পারি, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা অপোজিট ভেক্টরও বলতে পারি। আমি উদাহরণ দিয়ে পুরো দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট আছে প্যারালাল ভেক্টর মানে সমান্তরাল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর মানে একরেখীয় ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, প্লেনার ভেক্টর তার মানে একতলীয় ভেক্টর, একটাই তল থাকবে। তো চল একটা একটা করে আমরা বুঝবো, সেগুলো সেই সমস্ত জিনিসপত্রই আমরা বুঝবো, কোনো অসুবিধা নেই। চল তাহলে প্রথম টাইপটা আমাদের কি আছে? ইকুয়াল ভেক্টর, তাই তো? তাহলে ইকুয়াল ভেক্টর, এই যে ইকুয়াল ভেক্টর, এই ইকুয়াল ভেক্টর মানে মাথায় রাখবি মান এবং অভিমুখ, ঠিক আছে, মান ও অভিমুখ, ক্লিয়ার, সব কিছুই কিন্তু সমান বা একই হতে হবে। মানে মনে কর ভেক্টর এ, ঠিক আছে, বললো 2 সেন্টিমিটার ইস্ট, কথার কথা, তাহলে ভেক্টর বি মানেও কি হতে হবে? ভেক্টর বি মানেও 2 সেন্টিমিটার ইস্টই হতে হবে, ঠিক আছে, একদম। দেখ এখানে লেখা আছে কি ইকুয়াল ভেক্টরস হ্যাভ দ্য সেম লেন্থ এক হতে হবে, অ্যান্ড ডাইরেকশন, দেখ আমি বললাম মানে ও অভিমুখে একই হতে হবে, অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য সেম কোয়ান্টিটি সাচ অ্যাজ ফোর্স, ভেলোসিটি, যা খুশি হতে পারে সেটা সেম কোয়ান্টিটির হতে হবে, সেটাকে বলা হচ্ছে ইকুয়াল ভেক্টর। আশা করি এটা তোদের বুঝতে অসুবিধা নেই কোনো। নেক্সট আছে দ্য নেগেটিভ ভেক্টর, এটা হচ্ছে নেগেটিভ ভেক্টর বা অপোজিট ভেক্টর, তাই তো? দ্য নেগেটিভ ভেক্টর ইজ simply the magnitude of the original vector pointing in the opposite direction, শুধুমাত্র এটার কি হবে? ডাইরেকশনটা অপোজিট হবে, এর বাইরে আর কিছু নয়। মানে ধর আমি বললাম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই তো? তার মানে সাপোজ ধর আমি কিছু একটা বললাম 4 সেন্টিমিটার এ ভেক্টর লিখলাম আমি যে 4 সেন্টিমিটার নর্থ, কেমন? তাহলে ভেক্টর বি কি হতে পারে? ভেক্টর বি হতে পারে 4 সেন্টিমিটার কি? 4 সেন্টিমিটার সাউথ। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি? আমি এখান থেকে লিখতে পারি ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস অফ ভেক্টর বি, কি, তাই তো? মানে একদমই নেগেটিভ হচ্ছে জিনিসটা, আমি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। মানে এক্স্যাক্টলি সেম, মানে দুটোই ইকুয়াল, কিন্তু জাস্ট এটা কি একটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? মানে অপোজিট হয়ে যাচ্ছে। কিন্তু কখনোই কিন্তু এরকম হবে না, তাই বলে যে ধর ভেক্টর এ হয়ে গেল 4 সেন্টিমিটার নর্থ আর ভেক্টর বি হয়ে গেল 5 সেন্টিমিটার সাউথ, ঠিক আছে, এইটা কিন্তু হবে না। মানে মানটা কিন্তু একই হবে, শুধু যেটা আলাদা হবে সেটা হচ্ছে ডিরেকশন, অর্থাৎ অভিমুখটা অপোজিট ডিরেকশনে হবে, ঠিক আছে, আলাদা হবে, অভিমুখটা অপোজিট ডিরেকশনে হবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম এইটুকুনি নিয়ে আশা করি কারোর কোনো ডাউট নেই, কোনো সমস্যা নেই। সমস্যা হলে স্যার তো সবসময় পাশেই আছে,
টেনশনের কোনো কারণ নেই, তাই না? জয় স্যার হে তো টেনশন কি বাত নাই হ্যাঁ ভাই, তাই না? কোনো অসুবিধার কিছু নেই। চল, এইটুকুনি সবার কাছে ক্লিয়ার তো, না ডাউট আছে? যদি ডাউট থাকে জিজ্ঞেস করতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? একটু প্লিজ ভিডিওটায় অবশ্যই লাইক করবি, শেয়ার করবি, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি, কারণ তাহলেই তোরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেক মুহূর্তে পেতে থাকবি। এরকমই সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রত্যেক মুহূর্তেই কিন্তু পেতে থাকবি, কেমন? চল, তাহলে আর একটা জিনিস আমি একটা পয়েন্ট বলে দিই। তোদের মনে আছে একটু আগে আমি বললাম যে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ইজ দ্য স্মলার অফ দ্য টু অ্যাঙ্গেলস, ঠিক আছে, বিটুইন দ্য ভেক্টর ওয়েন দে আর জয়েন্ট টেল টু টেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো রে? ব্যাপারটা দাঁড়ালো না যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি থেকে হবে? 0 ডিগ্রি, তাই তো? 0 ডিগ্রি থেকে কি হবে? বড়, কিন্তু 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 180 ডিগ্রির থেকে কম। তার মানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। ক্লিয়ার? 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। তাহলে পুরো এই ব্যাপারগুলো ক্লিয়ার, ঠিক আছে? এই যে অপোজিট ভেক্টর টেক্টর সব ব্যাপার স্যাপার সমস্ত জিনিসপত্র ক্লিয়ার সবার কাছে? আই হোপ ক্লিয়ার। চল তাহলে নেক্সট চলে যাই আমরা, নেক্সট দেখি কি আছে। আচ্ছা, নেক্সট আছে আমাদের প্যারালাল ভেক্টর, ঠিক আছে? প্যারালাল ভেক্টর যখন দুটো ভেক্টর কি থাকবে? একে অপরের সাথে সমান্তরাল থাকবে বা প্যারালাল থাকবে, তোরা ছবিতে দেখতেই পাচ্ছিস, ঠিক আছে? তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো প্যারালাল ভেক্টর, তাই তো? যখন কি হবে? দুটো ভেক্টর একে অপরের সাথে সমান্তরাল থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? প্যারালাল ভেক্টর, ঠিক আছে? প্যারালাল শিফট আমি একটু আগেই দেখালাম। নেক্সট বলছে কি? নেক্সট বলছে কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে? কোলিনিয়ার, ঠিক আছে, অর্থাৎ এক রেখীয়, তাই তো? এক রেখীয় কোলিনিয়ার যদি আমি বলি, তাহলে কোলিনিয়ারের বাংলা আমি এইমাত্রই বললাম কোলিনিয়ার ভেক্টর, তাই তো? তাহলে কোলিনিয়ার ভেক্টর যদি আমি বলি, তাহলে কোলিনিয়ার ভেক্টর এর যদি আমরা বাংলা দেখি, তাহলে কি হয়? সেটা এক রেখীয় ভেক্টর নয়, তাই তো? অর্থাৎ এখানে কোলিনিয়ার ভেক্টর কি হতে পারে? যেটা দুটো ভেক্টর কি হবে? দুটো ভেক্টর কি থাকছে? একই রেখার মধ্যে থাকছে, তাই তো? ক্লিয়ার? দুটো ভেক্টর যখন একই রেখার মধ্যে থাকছে, ঠিক আছে? এবার এখানে আরেকটা জিনিস বলার আছে আমার, কোলিনিয়ার ভেক্টর ইন সেম ডাইরেকশনও হতে পারে, আবার কোলিনিয়ার ভেক্টর ইন অপোজিট ডাইরেকশনও হতে পারে কিন্তু, ঠিক আছে? যখন দুটো প্যারালাল রয়েছে সেম ডিরেকশনে, ঠিক আছে, এক রেখীয়, ঠিক আছে, একই রেখার মধ্যেই বোঝাচ্ছে, কেমন? চল নেক্সট আমরা দেখে নিই। নেক্সট আমরা দেখে নিই কি টাইপ আছে? কোপ্লেনার, তাই তো? অর্থাৎ যেটা একতলীয় ভেক্টর আমরা বলি, অর্থাৎ একই তলে আছে যখন ভেক্টরগুলো, তাই তো? মানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধর সাপোজ আমি কি নিয়ে নিই? একটা ডায়েরি নিয়ে নিই, ঠিক আছে? এই যে একটা ডায়েরি নিয়ে নিলাম, মনে করি যে তলটা আছে, ঠিক আছে? এটা একটা তল, ঠিক আছে? এবার মনে কর এই একটা ভেক্টর আছে, ঠিক আছে, আর এই একটা ভেক্টর আছে, দেখ একই তলে আছে কিন্তু, কি ঠিক আছে? এই দুটো ভেক্টরই কি অবস্থায় আছে? একই তলে আছে। কিন্তু আমি যদি এরকম ভাবে রাখি, তাহলে কি আর দুটো একই তলে থাকলো? না। তার মানে এটা হচ্ছে একতলীয় ভেক্টর। এখানে আমি আরেকটা কিছু নিয়ে নিতে পারি, ঠিক আছে? এইখানে আমি আরেকটা ভেক্টর লাগিয়ে দিই, তাহলে এগুলো সবই হচ্ছে কি? একতলীয় ভেক্টর, ঠিক আছে? বা যেটাকে আমরা বলছি কোপ্লেনার ভেক্টর, ঠিক আছে? আশা করি বোঝাতেও পারলাম, এবং ছবি দেখেও তোরা খুব সুন্দরভাবে বুঝতে পারছিস। একদমই সেইভাবেই ছবিটা রেখে দিয়েছি। দেখ একটাই তলে রয়েছে ভেক্টর, এ বি সি তিনটেই কি রয়েছে? একটাই তলে রয়েছে। এগুলোকে বলা হচ্ছে কোপ্লেনার ভেক্টর, ঠিক আছে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই আশা করি। চল নেক্সট। নেক্সট হচ্ছে সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। কি বললাম? সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর, ঠিক আছে? এই যে কনকারেন্ট বা সমবিন্দু, অর্থাৎ আমি বলতে পারি যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু, ঠিক আছে, আদি বিন্দু, আদি বিন্দু মানে মূল বিন্দু, ঠিক আছে? মানে যে একটাই বিন্দু থেকে, ঠিক আছে, একটাই বিন্দু থেকে কি হয়েছে? এই সমস্ত ভেক্টর কি হয়েছে? বেরিয়েছে। দেখ একটাই বিন্দু মানে ওদের মেন উৎস, উৎসটা কি? একটাই। সেটাকে বলা হচ্ছে কি? সেটাকেই বলা হচ্ছে কনকারেন্ট, ঠিক আছে? বা আমি এরকমও বলতে পারি যখন ভেক্টরগুলি কি হচ্ছে? একটা বিন্দুতে এরকমভাবে ছেদ করছে, ঠিক আছে? অর্থাৎ মূল যে মানে মেন কথা হচ্ছে যে ওর যে উৎপত্তি স্থল বলতে পারি আমি যেটা, ঠিক আছে, সেটা কিন্তু একটাই, মানে একই বিন্দু থেকে আর কি যখন যাচ্ছে, তখন সেটাকে কি বলছি? কনকারেন্ট, ঠিক আছে? তখন সেটাকে আমরা কি বলছি? কনকারেন্ট ভেক্টর। ক্লিয়ার? কোনো অসুবিধা? চল নেক্সট।
নেক্সট আছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ঠিক আছে, এই একক ভেক্টর বা ইউনিট ভেক্টর খুবই একটা গুরুত্বপূর্ণ ভেক্টর এবং এর কিন্তু বিশাল একটা গুরুত্ব কিন্তু আমাদের ফিজিক্সে রয়ে যাচ্ছে। কেমন? এই যে একক ভেক্টর, ঠিক আছে, মানে কোনো একটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে, যে ভেক্টরটার মান, ক্লিয়ার, মান এক হয়, ঠিক আছে, ওই অভিমুখে একক ভেক্টর বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কি বলা হচ্ছে, এর যে মানটা, সেই মানটা কত হচ্ছে, এর মান কিন্তু হয় 1। ক্লিয়ার? এর মান কি হয়ে যাচ্ছে, এর মান হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এই একক ভেক্টর কি কাজে লাগে বা ইউনিট ভেক্টর কি কাজে লাগে? তাহলে আমায় কি কেউ বলতে পারবি কমেন্ট সেকশনে যে এই একক ভেক্টরটা কি কাজে লাগছে, এই যে ইউনিট ভেক্টরটা কি কাজে লাগছে? চট করে একটু বলা যাবে কমেন্ট সেকশনে, তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে আমায় জানা যে ইউনিট ভেক্টরটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে। তোরা দেখ ছবি থেকেই আনসার পেয়ে যাবি যে কি কাজে লাগছে। তোরা ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখ, তাহলেই বুঝতে পারবি যে কি কাজে লাগছে। এই ইউনিট ভেক্টর বা একক ভেক্টর যদি আমায় প্রশ্ন করে যে কি কাজে লাগছে, তাহলে সেটা দেখ আমরা কিন্তু অলরেডি এই ছবি থেকেই বলে দিতে পারবো, তাই না? সেটা কি? সেটা হচ্ছে এই একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কিন্তু আমাদের দিক বা অভিমুখ বোঝাতেও কিন্তু সাহায্য করে। তাহলে একটু স্টার মার্ক দিয়ে লিখে দিই যে কি দিক বা অভিমুখ নির্দেশ করতে সাহায্য করে। ঠিক আছে, ক্লিয়ার? এটা তো একটা পয়েন্ট গেল। ঠিক আছে, এটা তো একটা পয়েন্ট গেল, দিক বা অভিমুখ বোঝাতে সাহায্য করে। এর সাথেও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ঠিক আছে, এর সাথেও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি? সেটা হচ্ছে এই ইউনিট ভেক্টরের মান তো আমি বললাম 1 হয়, দেখ আমি লিখেই রেখেছি, তাই না? এবং এই ইউনিট ভেক্টরকে সেই জন্য আলাদা করে রিপ্রেজেন্ট করা হয়। মানে ধর সাপোজ এ একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে, তাহলে আমি কিভাবে লিখবো সেটাকে, আমি এ ক্যাপ, এটাকে কি বলা হয়, এ ক্যাপ, এইভাবে রিপ্রেজেন্ট করব। কেমন? এই এ ক্যাপ ইকুয়াল টু আবার আমি কি লিখতে পারি, এই এ ক্যাপ ইকুয়াল টু আমি লিখতে পারি ভেক্টর এ বাই মড অফ ভেক্টর এ, এইটা আমি লিখতে পারি এ ক্যাপ, ঠিক আছে, ইকুয়াল টু আমি লিখতে পারি ভেক্টর এ বাই মড অফ ভেক্টর এ। ঠিক আছে, এই ভেক্টরটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, অর্থাৎ ক্যাপ দিয়ে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। আর কি বললাম, ইউনিট ভেক্টর কি জন্য ইউজ হয়? ডাইরেকশন দেওয়ার জন্য। ঠিক আছে, ডাইরেকশনের জন্য মেনলি আমাদের ইউনিট ভেক্টর কিন্তু ইউজ হয়। ক্লিয়ার? চল নেক্সট দেখে নিই আমরা। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম আমরা। দেখ এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দেখতে পাচ্ছিস? ঠিক আছে, পুরো ছবির মধ্যেই তোদের কিন্তু পুরো আনসার ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, বা আমরা বলতে পারি অকার্যকর ভেক্টর। ঠিক আছে, এখানে কতগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অলরেডি আমি লিখে রেখেছি। চল পয়েন্টগুলো দেখে নিই। কি বলছে? যে ভেক্টরের পরম মান 0, অর্থাৎ এর মানটা কত হয়? 0, যে ভেক্টরের কোনো অভিমুখ নেই। খুব ইম্পর্টেন্ট দুখানা পয়েন্ট। এর সাথে কি বলছে? দুটি সমান ভেক্টরের অন্তর্ফল বোঝাতে, বা দুটো সমান্তরাল ভেক্টরের, ঠিক আছে, ভেক্টর গুণফল হয় 0 ভেক্টর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটাও একটা। এর সাথে দুটো সমান্তরাল ভেক্টর আছে, তাদের যে ভেক্টর গুণফলটা সেটা কি হবে? সেটা 0 হবে। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ 0 ভেক্টর দ্বারা, 0 ভেক্টর দ্বারা, এই জায়গাটা আমি বক্স করলাম, 0 ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। দেখ যদি সমবেগে গতিশীল হয়, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ধর সাপোজ এটাকে আমি ভেঙে নিলাম, এখানে 1 ঘন্টায় 20 কিলোমিটার বেগ, এখানেও 1 ঘন্টায় কত 20 কিলোমিটার বেগ, এখানেও 1 ঘন্টায় কত 20 কিলোমিটার বেগ। তার মানে বেগটা প্রত্যেক মুহূর্তে সমান। তার মানে এর ত্বরণ আছে কোনো? না, ত্বরণ নেই। কারণ ত্বরণ মানে কি? বস্তুর বেগের পরিবর্তন, তাই তো? বেগ বৃদ্ধির হার বা যদি বেগ হ্রাসের হার বোঝায় তখন সেটাকে আমরা বলি ত্বরণ, ধনাত্মক বা ঋণাত্মক, তাই তো? তাহলে সমবেগে গতিশীল মানে তার কোনো ত্বরণ নেই। তার মানে এটাকেও আমরা 0 ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু জায়গা এখানে 0 ভেক্টরের। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পারলাম এই পয়েন্টগুলো তোদেরকে খুব সুন্দর করে। আশা করি আমি বোঝাতে পারলাম এই পয়েন্টগুলো। এগুলো নিয়ে তোদের কোনো রকম কোনো সমস্যা নেই আশা করি। ঠিক আছে, এই 0 ভেক্টরটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা ক্রস প্রোডাক্টে চলে যাব। ঠিক আছে, যখন আমরা ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট এগুলো শিখব, তখন আমরা এগুলো আরো ভালো করে বুঝতে শুরু করব বা শিখব। ঠিক আছে, আরো ভালো করে বুঝতে শুরু করব এই ক্রস প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের ব্যাপারটা।
ক্লিয়ার? আশা করি তোদের বোঝাতে পারলাম এইটুকুনি। তো চল আমরা এবার নেক্সট পার্টটায় চলে যাই। ঠিক আছে, নেক্সট পার্টটা কি আছে আমরা দেখে নেব, পরবর্তী যে পার্টটা আছে সেটাও আমরা দেখে নেব কি আছে। চল তাহলে কি আছে আমরা একটু দেখে নিই। এবার যে পার্টটা আমরা দেখব সেটা কি, তাহলে ভেক্টর যোগের যে নিয়ম সেইটা আমরা একটু দেখে নেব। চল চলে যাই আমরা, কোনো অসুবিধা নেই। দেখ ভেক্টর যোগ, এখানে আমার অনেকগুলো পয়েন্ট কিন্তু বলবার আছে। কি কি? সেটা হচ্ছে 1 নম্বর এই ভেক্টর যোগ, ঠিক আছে, কম্পোজিশন অর অ্যাডিশন। মনে আছে আমি শুরুতেই বললাম একটা যে ভেক্টর যোগ, এই ভেক্টর যোগটা যদি নিয়ম মেনে চলে তবে সেটা ভেক্টর হবে। সেই ভেক্টর যোগটা নিয়ে এবার আমরা শিখব। ঠিক আছে, তো এই ভেক্টর যোগ, ঠিক আছে, কি কি পদ্ধতিতে হতে পারে? এক জ্যামিতিক পদ্ধতিতে হতে পারে জিওমেট্রিক্যাল, আর একটা হতে পারে গাণিতিক পদ্ধতিতে অ্যানালিটিক্যাল। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, আমরা মোটামুটি দুটোই একসাথে শিখে নেবো। মেনলি আমার ফর্মুলাগুলো লাগবে। তো এই ক্লাসে আমি যেটা চেষ্টা করব তোদের মেনলি যে এই ফর্মুলাগুলোকে তোদের মাথায় গেঁথে দেওয়ার। ঠিক আছে, কারণ এখানে এই ইউটিউব সেশনগুলোতে প্রুফ বা কিভাবে এলো এগুলো করিয়ে তোদের সময় নষ্ট করবার মানে হয় না। তো সেই জন্য ফর্মুলাগুলো ডিরেক্টলি আমি বলে দেওয়া এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? আশা করছি তোরা বুঝতে অসুবিধা নেই কোনো। ওকে, ক্লিয়ার? চল তাহলে ভেক্টর যোগটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখ এই ভেক্টর যে যোগ করব তার আবার 3টে ল আছে। কি কি? একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, যেটাকে আমরা বলছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আর একটা আছে প্যারালেলোগ্রাম ল, যেটাকে আমরা বলছি সামান্তরিক সূত্র। আর একটা আছে কি পলিগন ল, যেটাকে আমরা বলছি বহুভুজ সূত্র। ঠিক আছে, আমি মোটামুটি এই ভিডিওটাতে কিন্তু তোদের WBJER জন্য তোদের যে নিউমেরিক্যালগুলো আসতে পারে বা যে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে সেই রিলেটেড সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে করানোর চেষ্টা করছি বা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেমন? আর পেড ব্যাচে, পেড ক্লাসে তো সম্পূর্ণ কিছু থাকছেই তোদের জন্য। তো তোরা তো পেড ব্যাচে আছিসই বা থাকবি, তো কোনো অসুবিধা হবে না। ওখান থেকে তো পুরো সবকিছু আমরা দেখেই নেবো। এগুলো তো এখানে শিখে নিচ্ছি, এরপর এর প্রুফ কিভাবে এলো না এলো সেগুলো আমরা দেখে নেবো। অর্থাৎ ক্লাস 11 বা ক্লাস 12-এ তোদের যে সেমিস্টারগুলো আসতে চলেছে সেই সেমিস্টারেও কিন্তু এগুলো খুবই হেল্পফুল একটা জায়গা তৈরি করবে তোদের জন্য। ঠিক আছে, তো চল কোনো অসুবিধা নেই, আমরা একটু দেখে নিই। নেক্সট প্রথম যেটা আমরা দেখব, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখে রেখেছি, দেখ সেটা কি, যে দুটোর বেশি যদি ভেক্টরকে অ্যাডিশন করতে হয় তাহলে আমরা কোন রুলটা ইউজ করব? পলিগন ল। ঠিক আছে, অর্থাৎ বহুভুজ সূত্র যেটা আছে সেইটাকে কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে, তো চল এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ সূত্র, তাই তো? মনে কর দুটো ভেক্টর আছে। আচ্ছা ভেক্টর যোগ করতে গেলে কিন্তু দুটোকেই ভেক্টর হতে হবে। মানে স্যার, মানে ধর এ আর বি দুটো ভেক্টরকে আমি যোগ করছি, এও যেমনি একটা ভেক্টর, বিও কিন্তু ঠিক একইভাবে একটা ভেক্টর। অর্থাৎ ভেক্টর যোগের জন্য কিন্তু আমায় দুটো ভেক্টরকেই নিতে হবে। দেখ আমি একটু সরে গেলাম সাইডে, কারণ অনেক কিছু লেখালেখি আছে, তো যাতে তোদের কোনো রকম সমস্যা না হয় সেই জন্য আমি সরে যাচ্ছি। ঠিক আছে, এইগুলোর PDF যদি তোরা চাস তো সেগুলো তো পেড ব্যাচে পেয়ে যাচ্ছিস, তোরা তো থাকবি, কোনো অসুবিধা নেই, সেখান থেকেই পেয়ে যাবি। তো দেখ তাহলে দুটোকেই ভেক্টর হতে হবে। আর ভেক্টর হওয়া মানে কি, তার মানও থাকবে অভিমুখও থাকবে। কি ঠিক তো? কোনো অসুবিধা নেই। এবার এখানে আর একটা জিনিস তোদের আমি বলি, সেটা কি, সেটা হচ্ছে যে তোরা একটা জিনিস দেখ, এখানে আর একটা জিনিস আমি লিখে রেখেছি যে এ ভেক্টরকে যোগ করলাম, বি ভেক্টরকে যোগ করলাম, পেলাম সি ভেক্টর। এই সি ভেক্টরটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। তার মানে এদেরও যেমনি মান অভিমুখ থাকবে তাহলে এরও একটা মান এবং অভিমুখ থাকবে। কি ঠিক আছে, বোঝাতে পারলাম? অর্থাৎ দুটো ভেক্টরকে যখন যোগ করছি যে ভেক্টরটা আমরা পাবো সেটাকে আমরা কি বলছি? রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ঠিক আছে, সেটাকেই আমরা বলছি কি রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। আমি একটু সরে গিয়ে এখানে যেটা লেখা আছে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা পড়ছি এবং তারপর আমি বোঝাতে শুরু করব। কেমন? দেখ এখানে স্টেটমেন্টটা কি লেখা আছে, দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের এক ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা মানে ও অভিমুখে সূচিত করা যায়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করে। ক্লিয়ার? লেখাটা সবাই পড়ে নিয়েছিস? এবার চল আমরা একটু বুঝে নিই এটার মানেটা কি। কেমন? এই জায়গাটা লেখা পড়া হয়ে গেছে, তাহলে একদম পুরো আমরা মানেটা বুঝে নিই যে এটার কি মানে বলছে। কেমন? বলছে যে মনে কর যদি একটা
যদি একটা ত্রিভুজ, ঠিক আছে, যদি একটা ত্রিভুজ বা একটা ট্রায়াঙ্গেলের, ঠিক আছে, দুটো বাহু দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, অর্থাৎ এই একটা বাহু এবং এই একটা বাহু, দুটো বাহু, মনে করে এটা এ ভেক্টর আর মনে করে এটা বি ভেক্টর। কেমন? এই দুটো ভেক্টর যদি হয়, একটা ত্রিভুজের দুটো বাহু যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে তৃতীয় যে ভেক্টর মানে তৃতীয় যে বাহুটা, ঠিক আছে, এই তৃতীয় বাহুটা কি করছে, ওর রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে বা প্রকাশ করছে। কিন্তু 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 এখানে একটা নিয়ম আছে। নিয়মটা কি? ভালো করে লক্ষ্য করে দেখ তোরা। সেটা হচ্ছে এই যে দুটো এ আর বি ভেক্টর আছে, এই ভেক্টরটা দেখ এদিক থেকে এদিকে গেছে, এই ভেক্টরটাও কোথায় গেছে, এদিক থেকে এদিকে। তার মানে এই ভেক্টরটা ওই সেম ডিরেকশন বা প্যাটার্ন ফলো করলে এদিক থেকে এদিকে হতো, কিন্তু সেটা হবে না, এটা কিন্তু বিপরীত ক্রমে হবে, ঠিক আছে, অর্থাৎ বিপরীত দিকে হবে, অর্থাৎ তৃতীয় বাহুটার যে অভিমুখ সেটা কিন্তু বিপরীত দিকে হবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। কেমন? এই জায়গাটা ধরা গেছে, এই জায়গাটা ধরা গেছে সবার। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার মনে কর এই যে একটা এ ভেক্টর আছে আর এই একটা বি ভেক্টর আছে, তাই তো? এই এ ভেক্টরটা নিলাম এবং বি ভেক্টরটাকে যদি আমি প্যারালাল শিফট করিয়ে নিই, অর্থাৎ এই জায়গায় নিয়ে চলে আসি, কেমন? তাহলে এদের মাঝখানে যে কোণটা, মনে কর সাপোজ আলফা তৈরি হলো, ঠিক আছে, তাহলে এখানে রেজাল্ট্যান্ট ভেক্টর কি হবে? এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরের মানে অভিমুখটা কি হবে? এখানে তোরা দেখতে পাচ্ছিস যে আলফা অর্থাৎ কোণ, মানে আমি এতক্ষণ ধরে তোদের যেটা বোঝালাম সেটা হচ্ছে এটা কি বেরোচ্ছে, এটা টোটাল মানটা বেরোচ্ছে, তাই তো? মানে ভেক্টরের কি কি আছে, একটা আছে মান আর একটা আছে কি অভিমুখ, তাই তো? তাহলে এই যে টোটাল কি বেরোলো, এটাতে একটা তো বেরোলো মান, এবার অভিমুখটা কিভাবে বার হবে? তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে, এই যে এখানে আমি দেখাই, এর মাঝখানে যে মনে করো আলফা একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা কি করছে, এ ভেক্টরের রেসপেক্টে অর্থাৎ এই ভেক্টরটার রেসপেক্টে তার অভিমুখকে নির্দেশ করছে। বোঝাতে পারলাম? অর্থাৎ দেখ আমি এখানে লিখেও রেখেছি স্টার মার্ক দিয়ে, ঠিক আছে, যে এই যে আলফা যে কোণটা, এটা এ ভেক্টর যদি হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের রেসপেক্টে এই আলফা কোণটা তার অভিমুখকে কিন্তু নির্দেশ করছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। এইটুকুনি নিয়ে কোনো কারোর সমস্যা নেই। সমস্যা হলেই কিন্তু জিজ্ঞেস করতে হবে, জয় স্যার সব সময় তোদের পাশে আছে। কেমন? চল নেক্সট। এবার তো আমরা বুঝলাম যে লব্ধি ভেক্টর কোনটাকে বলে, সবই বুঝলাম। এবার আমি কি বললাম, ভেক্টরের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে অভিমুখ, তাই তো? তাহলে স্যার মান বার করব কি করে? এই মান বার করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে এই যে আর দিয়ে আমরা রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করছি, তাহলে কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওই যে আমি বললাম একটা ভেক্টর মনে কর এ আর একটা ভেক্টর মনে কর বি, তাই তো? তাহলে তাদের মান কি করে বার করব, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। কেমন? ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। চল এবার নেক্সট দেখ, যেটা সেটা হচ্ছে যে এই যে এটা তো পেয়ে গেলাম আমি মান, এবার মনে কর আমি বার করতে চাইছি অভিমুখ, ঠিক আছে? তাহলে অভিমুখ আমি কি করে বার করব? খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তার জন্য সেই ফর্মুলাটা হচ্ছে, একটা হচ্ছে দেখ tan আলফা বলে আমি লিখে রেখেছি, ঠিক আছে, tan আলফা। ক্লিয়ার? ওকে, tan আলফা দিয়ে আমরা এটার অভিমুখকে নির্দেশ করব। কেমন? কি লিখব? tan আলফা, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে স্যার tan আলফা বলতে মানে মনে কর এই যে এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, এদের মাঝে যে কোণটা আছে সেটা কি? সেটা হচ্ছে থিটা। কেমন? আর আমি এইটুকুনিকে ধরছি কি, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর, তাই তো? এটা রেজাল্ট্যান্ট ভেক্টর, এর মাঝখানে যে কোণটা আছে এটা হচ্ছে আলফা আর এর মাঝখানে যে কোণটা আছে সেটা হচ্ছে বিটা, তাই তো? তাহলে আমি যদি এ ভেক্টরের রেসপেক্টে দেখি, কি বললাম, এ ভেক্টরের রেসপেক্টে দেখি, ভেক্টরের রেসপেক্টে যদি দেখি, তাহলে এই ভেক্টরের রেসপেক্টে দেখলে আমরা কি লিখব, tan আলফা ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। কিন্তু এটা তো নাও হতে পারে স্যার, আমাদের যদি বলে বি ভেক্টরের রেসপেক্টে দেখতে, তাহলে বি ভেক্টরের রেসপেক্টে যখন দেখব তখন আমরা কি লিখব, তাহলে tan বিটা ইকুয়াল টু এ সাইন থিটা ডিভাইডেড বাই বি প্লাস এ কস থিটা। জাস্ট কিচ্ছু না, জাস্ট এই যে জিনিসটা লিখেছি তার উল্টো জিনিসটাই এখানে লেখা আছে। কি বোঝাতে পারলাম? তাহলে এইভাবে আমরা tan আলফা আর tan বিটা করে আমরা তাহলে কি পাচ্ছি, এখান থেকে আমরা অভিমুখ বার করতে পারছি। আশা করি আমি বোঝাতে পারলাম এইটুকুনিতে। কোনো অসুবিধা নেই, এইটুকুনি নিয়ে কারোর কোনো সমস্যা নেই।
ওকে, ক্লিয়ার? আশা করি সবার অসুবিধা নেই। কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবি না যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোদের, তাই তো? চল নেক্সট পার্টটায় দেখ, আমি একটা অঙ্ক রেখেছি তোদের জন্য, একটা নিউমেরিক্যাল রেখেছি, ঠিক আছে, তারপর দুখানা কেসও রেখেছি। তো সেই নিউমেরিক্যালটা আমরা একটু দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট জায়গা এই যে এই নিউমেরিক্যালটা, ঠিক আছে। কি বলছে? 10 নিউটনের দুটি বল একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, তাহলে লব্ধি ভেক্টরের মান কত আমায় বলতে বলেছে। কেমন? তাহলে ফর্মুলা আমরা কি জানি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো? এবার একটা জিনিস মাথায় রাখবি, এখানে এই চিত্রটা বা ছবিটা দেওয়াই আছে, তাই তো? এই যে এই ছবিটা দেওয়াই আছে, একটা জিনিস মাথায় রাখবি, এই যে সাইন থিটা বা কস থিটা এগুলো বার করার একটা শর্টকাট ট্রিক্স আছে। যদি এই শর্টকাট ট্রিক্স তোদের জানতে হয় তাহলে আমায় কমেন্ট সেকশনে লিখতে হবে, স্যার প্লিজ একটু বলে দিন। এমন ট্রিক শেখাবো না যে সেকেন্ডের মধ্যে সাইনের ভ্যালু কত হচ্ছে, মানে সাইন 90 সাইন 60 এগুলোর ভ্যালু কত হচ্ছে, কসের ভ্যালু কত হচ্ছে, সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবি, কিন্তু তার জন্য আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে, তবেই আমি বলবো, নইলে বলবো না। চল তাহলে এখানে দেখ, এখানে এ ভেক্টরের মান কত দেওয়া আছে? এ ভেক্টরের মান দেওয়া আছে 10, তাই তো? তাহলে 10 স্কোয়ার প্লাস বি ভেক্টরের মান কত দেওয়া আছে? 10 স্কোয়ার প্লাস, দেখ তোদের যাতে সময় কোনোভাবে নষ্ট না হয় সেই জন্যই কিন্তু আমি পুরো জিনিসগুলোকে এইভাবে তোদের জন্য লিখে রেখেছি, যাতে খুব সহজে তোরা এগুলোর আনসার করতে পারিস। কেমন? ওকে, কোনো অসুবিধা? তাহলে cos 60 এর ভ্যালু কত হয়? হাফ, আমরা জানি তো। তাহলে এখানে r স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 100 প্লাস 100 প্লাস 2 গুণ 100 ইন্টু হাফ, তাই তো? 2 কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? r স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে টোটাল 300, r ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ 300, তাই তো? তাহলে এটাকে আমি লিখতে পারি r ইকুয়াল টু রুট ওভার অফ 3 গুণ 100, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? এটা r ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 রুট 3, ঠিক আছে? r ইকুয়াল টু কত হয়ে গেল? r ইকুয়াল টু হয়ে গেল 10 রুট 3। ক্লিয়ার? কি তাহলে মান ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, পুরো কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? এবার রইল তাহলে বাকি কি? অভিমুখ, তাই তো? আচ্ছা, তাহলে অভিমুখ কি করে বার করব? অভিমুখ বার করবার জন্য দেখ এখানে তো সব দেওয়াই আছে, তাহলে বি এর ভ্যালু কত? 10, সাইন কত ডিগ্রি লিখবো? 60 ডিগ্রি, তাই তো? এ কত? 10 প্লাস বি 10, কস কত লিখবো? কস 60 ডিগ্রি, কি ঠিক? তাই তো? কোনো অসুবিধা নেই। আমি একটু নেক্সট পেজে চলে যাই, তাহলে আমার লিখতেও সুবিধা হবে, মানে করতেও সুবিধা হবে। আচ্ছা, দুটো স্পেশাল কেস আছে, আমি সেটাই আসছি। তাহলে এখানটায় আমি সাইডে করতে থাকি, একটু দেখে নিই কি আছে। 10 সাইন 60 ডিগ্রি, তাই তো? 10 সাইন 60 ডিগ্রি, ওকে, 10 সাইন 60 ডিগ্রি। এখানে আমি একটু লিখি 10 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 10 প্লাস 10 cos 60 ডিগ্রি, তাই তো? 10 প্লাস 10 cos 60 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সাইন 60 আর cos 60 এর ভ্যালু এইটা যদি জানতে হয় তাহলে কি করতে, মানে শর্টকাটে কি করে বার করতে হয়, তাহলে সেটা আমায় কমেন্ট সেকশনে কিন্তু জানাতে হবে, নাহলে হবে না। তো আমি দেখ সাইন যদি 60 দেখি, ঠিক আছে, সাইন 60 যদি দেখি তাহলে কি দেখব? আর cos 60 দেখলে দেখ আমি একবারে লিখছি জিনিসটা, ঠিক আছে? তাহলে এটা কি আসছে দেখ, এখান থেকে আসছে 10 গুণ সাইন 60, তাই তো? তার মানে রুট 3/2 ডিভাইডেড বাই কি আসছে? cos 60, তাহলে আসছে 10 প্লাস 10 ইন্টু 1/2, মানে এটা হয়ে যাচ্ছে 5, তাই তো? তার মানে হয়ে গেল, এটাও হয়ে গেল 5, তাহলে আসছে 5 রুট 3 পুরোটা ডিভাইডেড বাই কত আসছে? 5 রুট 3 পুরোটা ডিভাইডেড বাই কত আসছে? 15, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত আসছে? এটা 3, তার মানে এটা কত হয়ে গেল? রুট 3/3, তাই তো? এটা হয়ে গেল কত?
√3/3 ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা ওকে ওকে পুরো বিষয়টা ক্লিয়ার তাহলে এবারে দেখ এখানে এই যে এলো এটাকে যদি আমি করি তাহলে কি আসছে দেখ tan আলফা ইকুয়াল টু কি আসছে √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3 তাই তো মানে 3 কে আমি ভাঙতে পারি তাহলে এখান থেকে একটা একটা কেটে গেল তাহলে tan আলফা ইকুয়াল টু এলো 1/√3 ঠিক আছে tan আলফা ইকুয়াল টু কি হয়ে গেল 1/√3 1/√3 কার ভ্যালু tan 30 এর ভ্যালু তাই তো তাহলে আলফা ইকুয়াল টু কত হয়ে গেল 30 ডিগ্রি ঠিক আছে আলফার ভ্যালু কত হয়ে গেল আলফার ভ্যালু হয়ে গেল 30 ডিগ্রি ক্লিয়ার আশা করি আমি এইটুকুনি বোঝাতে পারলাম এবার দেখ দুখানা স্পেশাল কেস আছে স্পেশাল কেস দুটো কি দেখ আমি লিখে রেখেছি একটা হচ্ছে যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি তাই তো তাহলে cos 0 এর ভ্যালু কত হয়ে যায় এখানে 1 হয়ে যায় রাইট তার মানে এখানে আমি কি লিখতে পারি এখানে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কেন স্যার 2ab কারণ cos থিটা মানে cos 0 ডিগ্রি যদি লিখি তাহলে সেটা 2ab আসছে এটা কার ফর্মুলা হয়ে যাচ্ছে দেখ এটা হয়ে যাচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা তাই তো a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা তার মানে এখান থেকে দেখ আমি কি লিখছি r ইকুয়াল টু a প্লাস b কি ঠিক আছে r ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে a প্লাস b যেটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে আর যদি মিনিমাম বলি তাহলে কি আছে দেখ কেস 2 তে থিটা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মানে কি r ইকুয়াল টু √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস আমি কি লিখব cos 2ab cos 180 ডিগ্রি তাহলে cos 180 ডিগ্রির ভ্যালু কত হয় -1 তো কি ঠিক তো তার মানে এটা কি দাঁড়িয়ে যাচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab হয়ে যাচ্ছে তাহলে r ইকুয়াল টু কি হয়ে যাবে r ইকুয়াল টু কি হয়ে যাবে √a মাইনাস b তার হোল স্কয়ার তার মানে r ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে রে a মাইনাস b কি ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা আশা করি কোনো অসুবিধা নেই ঠিক আছে ক্লিয়ার আরেকটা কেস হতে পারে কি আরেকটা কেস কি হতে পারে আরেকটা কেস হতে পারে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তার মানে দেখ যখনই কোণগুলো চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না প্রত্যেক মুহূর্তে কিন্তু ডাইরেকশন বা মান চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো মানে কোণ চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রত্যেক মুহূর্তে মানগুলো চেঞ্জ হচ্ছে তাই তো তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে এই জায়গাটা হয়ে যাচ্ছে দেখ cos 90 মানে 0 মানে পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে মানে r ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে r ইকুয়াল টু হয়ে যাচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে r ইকুয়াল টু হয়ে যাচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার ক্লিয়ার এইটুকুনি আশা করি বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই চটপট কমেন্ট সেকশনে জানা কোনো সমস্যা থাকলে অসুবিধা থাকলে ঝটপট কমেন্ট কর কমেন্ট সেকশনে ঠিক আছে তাহলে নেক্সট এবার কি দেখব আমরা নেক্সট এবার আমরা দেখব ভেক্টরের বিয়োগ ঠিক আছে অর্থাৎ সাবট্রাকশন ঠিক আছে ভেক্টরের বিয়োগ অর্থাৎ সাবট্রাকশন ঠিক আছে এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে দেখ আমি লিখেই রেখেছি অ্যাকচুয়ালি এই সাবট্রাকশন কি হয়ই না আমি লিখে রেখেছি না মানে ভেক্টরের এই যে এরকম বিয়োগ যেটা আমি বলছি সেটা অ্যাকচুয়ালি হয়ই না তাহলে কি করব ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যোগই করব কিন্তু এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয়টা কি এই যে আমরা a প্লাস b করছি না মানে a ভেক্টর যোগ b ভেক্টর যে করছি না এই b ভেক্টরের জায়গায় আমরা কি করে নিচ্ছি দেখ আমি লিখেছি নেগেটিভ b ভেক্টর তার মানে আমি এই b ভেক্টরের মানটা একই রাখছি শুধু ডাইরেকশনটাকে বদলে দিচ্ছি অর্থাৎ অপোজিট দিকে নিয়ে নিচ্ছি বা অপোজিট ভেক্টর নিয়ে নিচ্ছি এটা যদি এখানে b ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তার অপোজিট কোনটা বোঝাচ্ছে এইটা যেটা হচ্ছে নেগেটিভ b কে রিপ্রেজেন্ট করছে সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি অর্থাৎ a ভেক্টর প্লাস মাইনাস b ভেক্টর যদি আমি করি যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে ভেক্টর বিয়োগ কি কেমন কোনো অসুবিধা নেই এখানে আরেকটা জিনিস বলবার আছে কি সেটা হচ্ছে আমি এখানে একটা ফর্মুলা লিখে রেখেছি
যে রেজাল্ট্যান্ট ভেক্টরের ফর্মুলা কি লিখে রেখেছি, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা। এখান থেকে আমি দুটো জিনিস আরও বলে দিই, cos 180 মাইনাস থিটা মানে হয় মাইনাস cos থিটা, আর sin 180 মাইনাস থিটা মানে হয় প্লাস sin থিটা। ক্লিয়ার? এটা মাথায় থাকবে। তাহলে cos 180 মাইনাস থিটা এইটা মানে আমি কি লিখছি, এইটা মানে কিন্তু আমি লিখে দিচ্ছি যে এই যে এখানে কি হলো, তাহলে এই যে 2ab মাইনাস cos 180 মাইনাস থিটা, তার মানে এটা কি হবে মাইনাস cos থিটা, সেই জন্য হয়ে গেল মাইনাস 2ab cos থিটা। এবার তোদের মাথায় আর একটা প্রশ্ন মাথায় ঘোরাফেরা করবে, সেটা কি প্রশ্ন, সেটা হচ্ছে বি এর জায়গায়, মানে এখানে বি স্কোয়ার আছে যেহেতু, সেই জন্য আমি মাইনাস বি বসাচ্ছি, তার হোল স্কোয়ার করলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, মেনে নিলাম স্যার। কিন্তু এখানে যে বিটা, সেই বিটা তো মাইনাস বসালে এখানে তো প্লাস থাকবার কথা নয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এই যে বি ভেক্টর বা এ ভেক্টর, এদের আমরা কি বসাচ্ছি, এখানে মান বসাচ্ছি। কি বোঝাতে পারলাম? কি বসাচ্ছি? মান বা ম্যাগনিটিউড বসাচ্ছি। তাই জন্য এই জায়গাটা কিন্তু গন্ডগোল না হয়, এই জায়গাটা কিন্তু প্লাসই থাকবে। ঠিক আছে? এখানে কেন মাইনাস হলো বোঝাতে পারলাম, কারণ cos 180 মাইনাস থিটা। এবার স্যার আর একটা প্রশ্ন আসছে, এই cos 180 মাইনাস থিটাটা কোথায় পেলেন? আপনি তো সব রিভার্স ডাইরেকশনে বলছেন, মানে সবই পিছন থেকে বলছেন। একদমই তাই, আমি আগে হয়তো 180 মাইনাস থিটাটা দেখানো উচিত ছিল, কিন্তু আমি রিভার্স করে বললাম, তার কারণ তোদের বুঝতে সুবিধা হবে। এবার দেখ আমি আসল জায়গাটা বলছি, সেটা হচ্ছে মনে করে দেখ আমরা পড়েছিলাম যে এই যে এই কোণ, মানে এই ভেক্টরটা আর এই ভেক্টরের মাঝখানে যে কোণটা, ঠিক আছে, এই যে কোণটা, তাই তো, সেই কোণটা কি বোঝাচ্ছে? ডাইরেকশনকে মেনশন করছে। তাহলে এখানে অপোজিট ভেক্টর মানে কোনটা? এইটা, তার মানে কোন অ্যাঙ্গেলটা হলো কি, কোন ভেক্টরের সাপেক্ষে দেখবো? এই ভেক্টরের সাপেক্ষে দেখছি আমরা, তাই তো। তাহলে এর সাপেক্ষে কোনটা নেব? এইটা। এই পুরোটা যদি 180 হয় তাহলে এইটুকুনি কত হবে? 180 মাইনাস থিটা। সেটাই আমি লিখেছি 180 মাইনাস থিটা। আমি আশা করি বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার এখানে আর একটা জিনিস বলবার আছে, সেটা কি, এই যে আমি চিত্রটা ড্র করে রেখেছি, এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে নেগেটিভ বি ভেক্টর, তাই তো। এই যে নেগেটিভ বি ভেক্টর, এখান থেকে যদি আমি এটা সামান্তরিক অঙ্কন করে দিই, তাহলে এইখান থেকে যে ডায়াগোনালটা বা কর্ণটা, এটাই কিন্তু এটার কি করবে? রেজাল্ট্যান্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? এটাই হচ্ছে এই ভেক্টরটার রেজাল্ট্যান্ট ভেক্টর। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে সাবট্রাকশনটা কোনো অসুবিধা নেই। চল, তাহলে এখানে দেখ আমি লিখে রেখেছি এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর ইকুয়াল টু কি হচ্ছে? আর ভেক্টর, যেটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এখানে এবার আর একটা জিনিস আছে কি, সেটা হচ্ছে স্যার সবই তো বুঝলাম, মান টান বার করে ফেললাম, এবার আমি দিক নির্ণয় করতে চাইছি, তাই তো, ডাইরেকশন। সেটা কি করে করব? দিক বা অভিমুখ কি করে বার করব? সহজ ব্যাপার, সেটা কি, তাহলে আমি কোনটা নেব? প্রথমত হচ্ছে আমি কোনটা নেব? এটা যদি রেজাল্ট্যান্ট ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে আমি এই কোণটা নেব, তাই তো। এই যে এই পুরো কোণটা নেব, ঠিক। আর এইটা হচ্ছে নেগেটিভ বি ভেক্টর, কি, তাই তো। আমার কোনটা নিতে হবে? এই পুরোটা, তাই তো। এই কোণটা আমায় নিতে হবে এর রেসপেক্টে, ঠিক। সেটা কত হচ্ছে? 180 মাইনাস থিটা। তাহলে আমার ফর্মুলা কি ছিল? ট্যান আলফা, ঠিক আছে। এই যে আমি এই কোণটা আলফা ধরে নিয়েছি, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু কি লিখবো? বি সাইন, এই জায়গাটায় কি ছিল? শুধু থিটা ছিল, সেখানে আমরা কি লিখবো? 180 মাইনাস থিটা। আর এখানে কি লিখবো? এ প্লাস বি কস 180 মাইনাস থিটা। ব্যাস, দ্যাটস ইট। একই ফর্মুলা, কোনো চেঞ্জেস নেই, শুধু থিটার ভ্যালুটা 180 মাইনাস থিটা হয়ে গেছে, এই যা চেঞ্জেস। এর বাইরে কিন্তু আর বিশেষ কিছু চেঞ্জ এখানে নেই। কি বোঝাতে পারলাম? আশা করি পুরো কনসেপ্ট একদম জলভাত করে দিতে পেরেছি পুরো জিনিসটাকে। ঠিক আছে? আমি কিন্তু দেখ তোদের এই ক্লাসগুলোকে পুরো একদম জিনিস যা যা দরকার সেগুলো সব লিখেই রেখে দিয়েছি অলরেডি। ঠিক আছে? এগুলো আমি আমার পেড ব্যাচে অবশ্যই সেগুলোর পিডিএফ দিয়ে দেবো। তোরা তো সবাই মোটামুটি পেড ব্যাচে আছিস, পেয়েও যাবি, কোনো অসুবিধা নেই। মানে পেড ব্যাচে থাকবি তো পেয়েই যাবি, কোনো অসুবিধা নেই পিডিএফগুলো। ঠিক আছে? তো এবার একটা জিনিস দেখ, আমি কিন্তু লিখে সময় নষ্ট করছি না শুধু শুধু, তাই জিনিসটা খুব ছোটোর মধ্যে, যতটা ছোটোর মধ্যে যত সুন্দর করা যায় সেটাই আমি চেষ্টা করছি। কেমন? চল, তাহলে অ্যাডিশন সাবট্রাকশন হয়ে গেল। এবার চলে আসছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? এবার চলে আসছে কি? এবার চলে আসছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ, ভেক্টর গুণ যেটা। ঠিক আছে? বিষয়টা কি দেখ, আমি যদি স্কেলার আর ভেক্টরকে গুণ করি, যেমন আমি একটা উদাহরণও রেখে দিয়েছি এখানে, ধর ভর, ঠিক আছে, ভর গুণ ত্বরণ, তাই তো। ভেবে দেখ ভরটা কি? ভরটা হচ্ছে একটা স্কেলার রাশি, ত্বরণটা কি?
ত্বরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আমরা কি পাচ্ছি বল পাচ্ছি, এটাও কি একটা ভেক্টর রাশি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে যদি একটা স্কেলার আর ভেক্টর গুণ করছি তাহলে আমি কি পাচ্ছি, সেটা ভেক্টরই পাচ্ছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো ডাউট নেই। কিন্তু যদি স্যার এরকম কিছু করি যে ভেক্টর গুণ করি তখন কি করব স্যার? একদম তাই, তখন কি করব আমরা, এই ভেক্টর গুণ ভেক্টর, অর্থাৎ এটা করবার আবার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বেরোয় আর একটা ভেক্টর প্রোডাক্ট বেরোয়। মানে একটা হচ্ছে ভেক্টর গুণ ভেক্টর করলে আমরা দুরকম জিনিস পাই, একটা স্কেলার রাশি পাই আর একটা কি পাই, ভেক্টর রাশি পাই, যেটাকে আমরা কি বলছি, ডট গুণন। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, ডট গুণন, আর এটাকে বলছি ক্রস গুণন। কেমন, এটাকে বলছি কি ক্রস গুণন। ঠিক আছে, একটা হচ্ছে ডট গুণন আর একটা কি হয়ে গেল, আর একটা হয়ে গেল ক্রস গুণন। কেমন স্যার, এটাও সম্ভব দুটো ভেক্টরকে গুণ করে আমরা স্কেলার পাই? হ্যাঁ, উদাহরণ তো আছেই, দেখ আমি এক্সাম্পলে রেখেই দিয়েছি। ঠিক আছে, এক্সাম্পলে রেখেই দিয়েছি, সেটা কি ওয়ার্ক, কার্য মানে আমরা কি লিখি, কার্য মানে আমরা কি লিখি, বল গুণ সরণ। তাহলে বলও একটা ভেক্টর, সরণও একটা ভেক্টর, দুটো ভেক্টরের গুণ করলে আমরা কি পাচ্ছি, ডট গুণন হচ্ছে, তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি কার্য। তাই তো, আমরা পাচ্ছি কার্য। এটা কি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? তাহলে একটা পাচ্ছি ডট প্রোডাক্ট আর একটা কি পেয়ে যাচ্ছি, আর একটা পেয়ে যাচ্ছি ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টের উদাহরণ আমি দিলাম, যেটা হচ্ছে কার্য বা ওয়ার্ক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চল দেখি। এবার দেখ একটা জিনিস ভালো করে বুঝবি, সেটা কি পাওয়ার বা ক্ষমতা। ক্ষমতা মানে আমি কি লিখতে পারি, এনার্জি বাই টাইম। তাই তো, এনার্জি মানে কি, এনার্জি বা কার্য, এটা আমি বলতেই পারি, এনার্জিকে আমি কার্যর সাথেও তুলনা করতে পারি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো কথা বলুন কার্য। তাহলে কার্য মানে কি লিখতে পারি আমি, কার্য মানে লিখতে পারি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাই তো, কার্য মানে বল গুণ সরণ আমি লিখতেই পারি, ডিভাইডেড বাই সময়। আবার সরণ বাই সময় মানে কি, ভেলোসিটি। তাই তো, তার মানে দেখ এই যে ফোর্স ইন্টু ভেলোসিটি, তাই তো, ফোর্স ইন্টু ভেলোসিটি। আচ্ছা, এখানে আমার একটা জিনিস বল, এই ফোর্সটা কিরকম রাশি, ভেক্টর। তাই তো, ভেলোসিটি এটাও ভেক্টর রাশি, দুটোই ভেক্টর। কিন্তু ভালো করে ভেবে দেখ ক্ষমতাটা কি, ক্ষমতাটা হচ্ছে স্কেলার রাশি। কি আমি বোঝাতে পারলাম না, পারলাম না? আর একটা উদাহরণ দিতে পারলাম, সুন্দর উদাহরণ, এটাও ডট প্রোডাক্ট। কিন্তু দেখ দুটো ভেক্টর, তাদের ডট গুণন হচ্ছে, তাহলে ডট গুণনের ফলে আমাদের আনসার কি এসে যাচ্ছে, আনসার এসে যাচ্ছে স্কেলার। ঠিক আছে, ক্লিয়ার? চল নেক্সট দেখি। এবার দেখ এই যে আর একটা উদাহরণ রেখেছি, আমি সব বোঝাবো, এগুলো সবই বুঝিয়ে এগোবো। ঠিক আছে, আর একটা উদাহরণ রেখেছি দেখ এখানে, সেটা কি, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। দেখ আমি এখানে ক্রস দিয়ে রেখেছি, তাই না? এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এই ক্রস প্রোডাক্টের উদাহরণ কি, টর্ক। স্যার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আর বোঝাবেন না? 100 বার বোঝাবো, এখনো অবশ্যই এখন অনেক কিছু বোঝানোর বাকি আছে, তো বোঝাবো, কোনো টেনশনের কিছু নেই। ঠিক আছে, তাহলে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট যেটা আছে সেটার উদাহরণ আমি কি রেখেছি, টর্ক। কেমন, কোনো অসুবিধা নেই, ভালো কথা। এবার একটা জিনিস দেখ, এখানে এই যে আমি লিখেছি ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। কিসের ফর্মুলা এটা? আমি যখন ডট গুণন করছি তখন কি আসছে, এ ডট বি, এটা করলে কি আসছে, মড অফ এ মড অফ বি কস থিটা। ক্লিয়ার? মানে ধর এখানে একটা উদাহরণ রেখেছি আমি, দেখ এই যে একটা ফোর্স কত, 5 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট কত দেওয়া আছে, 2 মিটার। এদের মধ্যে যে কোণটা আছে সেটা হচ্ছে 37 ডিগ্রি। এই 37 ডিগ্রি দিয়ে কিন্তু আর 53 ডিগ্রি দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। ঠিক আছে, 37, 53 এগুলো দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন তোদের আসে। ঠিক আছে, তো এবার দেখ এই যে 37 ডিগ্রি, এটা মাথায় রাখবি, এই 37 ডিগ্রিটা কার মাঝখানে হয়, বড় আর বড়, মানে সরি 3, 4, 5, তো 3, 4, 5, 4 আর 5-এর মাঝখানে। ঠিক আছে, অর্থাৎ সব থেকে বড় দুটোর মাঝখানে 37 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? তো যাই হোক, মানে এটা ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, তোরা জানিস আশা করি। তো এটা নিয়ে আমি আলাদা করে একটা কনসেপচুয়াল ভিডিও বানিয়ে দেবো, সেটা আলাদা কথা। তো এই জায়গাটায় আগে আসি আমি। এবার একটা জিনিস দেখ, কস মানে কি হয়, দেখ আমি আর একটা টার্ম লিখে রেখেছি, লাল বাটে কাক্কা। মানে
এই যে এল বাই কে এটা মানে হচ্ছে সাইন থিটা, এ বাই কে এটা মানে হচ্ছে কস থিটা, আর এই এল বাই এ এটা মানে হচ্ছে ট্যান থিটা। স্যার কিছুই বুঝলাম না, কি কে এল বাই এ, কি এ বাই কে? দেখ এই যে এল, এল মানে হয় লম্ব, হিন্দিতে লম্ব বলা হয়, ঠিক আছে। কে মানে কি? কর্ণ, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় কি বলছি? অতিভুজ, কেমন, যেটাকে আমরা বাংলায় বলছি অতিভুজ। আর এ মানে হচ্ছে আধার, যেটাকে আমরা বলছি ভূমি। কি ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ওকে, তাহলে দেখ এখানে কি লেখা আছে, 5 নিউটন 2 মিটার আর cos 37 ডিগ্রি, ঠিক আছে। তাহলে cos 37 ডিগ্রি, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেলটাই আছে 37 ডিগ্রি, তাই তো। তাহলে আমি কত নেব, কি বললাম আমি এখানে, মানে এই এ মানে আধার, তার মানে কি ভূমি বাই কে মানে কর্ণ মানে অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে ভূমি বাই অতিভুজ যদি আমি করি তাহলে কি আসবে, 4/5। দেখ আমি cos 37 মানে এখানে লিখেও রেখেছি 4/5, সব করে রেখেছি তোদের জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি 4/5, তাহলে কত আসছে এটা, 4 দুগুণে 8, তাই তো। 8, এটা কি আছে, ওয়ার্ক ডান বার করছি, তাহলে কি হয়ে যাবে, জুল হয়ে যাবে, তাই তো, 8 জুল, ঠিক আছে। ওয়ার্ক ডান কত হয়ে যাবে, 8 জুল, 8 জুল, ঠিক আছে। ওয়ার্ক ডান এখানে কত হয়ে যাবে, 8 জুল। ওকে, ক্লিয়ার এভরিবডি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এখনো কিন্তু ডট প্রোডাক্টই বোঝাচ্ছি, ক্রস প্রোডাক্টে এখনো যাইনি। আমি আগে ডট প্রোডাক্ট শেষ করব, তারপরে ক্রসে যাব, কেমন? চল নেক্সট পেজে চলে যাই আমরা। দেখ স্কেলার প্রোডাক্ট, এই স্কেলার প্রোডাক্ট সেটা কি আছে, তাহলে এ ডট বি ইকুয়াল টু কি বলতে পারি আমি, বি ডট এ বলতে পারি। স্যার একটু দেখান, একদম শিওর, ওয়াই নট। দেখ আমি এইমাত্র দেখালাম যে এ ডট বি, তাই তো। তাহলে এ ডট বি আমি একটু লিখি, এ ডট বি, ঠিক আছে, মড অফ এ মড অফ বি কস থিটা, তাই তো। এই যে কস থিটা, কেমন, কোনো অসুবিধা নেই। এবার এ ডট বি মানে কি, এ থেকে বি এর দিকে যাব তো, আর বি ডট এ মানে কি, বি ডট এ মানে বি থেকে এর দিকে, তাই তো। তাহলে বি ডট এ যখন বার করব তাহলে আমি কি লিখবো, তাহলে আমার এই কোণটা নিতে হবে, এই কোণটা কত, এইটুকুনি যদি থিটা হয় তাহলে এইটুকুনি কত হবে, 360 মাইনাস থিটা, তাই তো। তাহলে আমি কি লিখবো, বি ডট এ কস 360 মাইনাস থিটা, কেমন, কোনো অসুবিধা, কস 360 মাইনাস থিটা, কোনো অসুবিধা নেই? অসুবিধা, ভালো কথা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বি এ কস থিটা। কেন স্যার বি এ কস থিটা লিখলেন, কারণ এখান থেকে আর একটা জিনিস মাথায় রাখবি, কস 360 মাইনাস থিটা ইকুয়াল টু হয় প্লাস কস থিটা। তাহলে আমি এই জায়গাটাতে তো লিখতেই পারি কস থিটা, তার মানে দেখ এই যে এই জিনিসটা আর এই জিনিসটা দুটো তো একই হলো, তাহলে এই ব্যাপারটা যে আমি লিখে রেখেছি এটা সম্পূর্ণ ঠিক আছে, তাই তো। এই যে রুলটা, ঠিক আছে, বা স্কেলার প্রোডাক্ট, এই যে এটা কি নিয়ম মেনে চলছে, কমিউটেটিভ নিয়ম, ঠিক আছে। তাহলে এই স্কেলার প্রোডাক্টকে কিন্তু আমরা কমিউটেটিভও বলতে পারি, ঠিক আছে, কারণ এই রুলটাকে কিন্তু ও ফলো করে, যেটা ভেক্টর প্রোডাক্ট বা কি বলে ক্রস প্রোডাক্ট, যেটাকে কিন্তু ফলো করে না। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কিন্তু এটাকে ফলো করছে, তার মানে কেমন, আশা করি বোঝাতে পারলাম। তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এইটুকুনি। ওকে ওকে, এইটুকুনি নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। কমেন্ট সেকশনে কিন্তু জানাতে হবে কোনো অসুবিধা হলে। চল নেক্সট হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টর, ঠিক আছে। অর্থোগোনাল মানে কি, মানে হচ্ছে একটার ওপরটা মানে একটা আর একটার ওপর লম্বভাবে থাকবে, ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকবে, এটাকে বলা হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টর। খুব মজার একটা বিষয় আছে, দেখ এই যে ইউনিট ভেক্টর, ঠিক আছে, তার মানে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই মানে আমি বলেছিলাম যে এই যে ইউনিট ভেক্টরগুলোর মান কত হয়, দেখ আমি লিখেও রেখেছি এখানে, মান কত হয়, ধর বললো আই জে, এগুলোর মান কত হয়, মান হয় 1, তাই তো। আর ডিরেকশন, দেখ যদি আমি এখানে এই যে আই এর সাথে জে কে দেখি তাহলে এরা কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি, তাই না। মানে আই অভিমুখের সাথে যদি আমি জে অভিমুখকে দেখি কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে কতগুলো জিনিস আমি বলতে পারি, সেটা কি বলতে পারি স্যার,
ধর আমি যদি বলি আই ডট জে কত হবে, ঠিক আছে, আই ডট জে কত হবে, কত বলবো 0। স্যার কি করে বুঝলেন, কি করে পেলেন, একদম দেখাবো, কোনো অসুবিধা নেই। আই ডট জে তার মানে মড অফ আই ইন্টু মড অফ জে ইন্টু এটা কত ডিগ্রি কোণ করে আছে 90 ডিগ্রি, তাহলে কস কত হবে 90 ডিগ্রি, তাই তো। তাহলে এর ভ্যালু কত 1 ইন্টু 1 ইন্টু কস 90 মানে 0, তার মানে পুরো জিনিসটাই কি হয়ে গেল 0 হয়ে গেল। আমি বোঝাতে পারলাম না, পারলাম না। তাহলে তোরা একটু মাথায় রাখবি আই ডট জে, আই ডট কে বা জে ডট কে যেটাই বলিস না কেন, ঠিক আছে, সবকটাই একে অপরের সাথে কিভাবে আছে লম্বভাবে, আর লম্বভাবে থাকলেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 0। এবং যদি আমি এটাকেই একটার উপর মানে উপরিপাতিতভাবে আছে, ঠিক আছে, তাহলে কি ধরবো, মানে ধর আই ডট আই কেমন, তাহলে কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি কোণ হবে 0 ডিগ্রি, তাহলে আই ডট আই মানে মড অফ আই ডট মড অফ আই কস 0 ডিগ্রি, তাই তো। তাহলে 1 গুণ 1 কস 0 ডিগ্রির মান কত হয় 1, তাহলে এই পুরো জিনিসটা কত হয়ে যাচ্ছে 1। এখান থেকে আমি আর একটা রিলেশন তাহলে লিখে দিতে পারি, কি রিলেশন স্যার, দেখ এখানে আমি বক্স করে দিলাম, এই রিলেশনটা আমি লিখতে পারি তো, আই ডট জে আই ডট কে ইকুয়াল টু জে ডট কে, ঠিক আছে, কি বললাম আই ডট জে ইকুয়াল টু আই ডট কে ইকুয়াল টু আই ডট জে ডট কে। ঠিক একইভাবে আমি এটাও লিখতে পারি আই ডট আই, ঠিক আছে, ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ, ঠিক আছে। এই রিলেশন দুটোও কিন্তু আমি এখান থেকে লিখতে পারি, ঠিক আছে, খুব শর্ট অ্যান্ড সুইট ভাবে, ঠিক আছে, মানে খুব ক্রিপস করে ব্যাপারটাকে খুব ছোট আকারে সুন্দরভাবে যতটা বোঝানো যায় আমি সেইভাবেই বোঝানোর চেষ্টা করছি তোদেরকে। তাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশন তো খোলাই আছে, অবশ্যই জানিয়ে দিবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখ আমি এইটাতে হয়তো সব কিছু সম্ভব নয় একটা ভিডিওতে পুরো কিছু করে দেওয়া, ঠিক আছে, তো সেই জন্য মানে বা করে দেওয়া হয়তো সম্ভব, যেটা বলার কিছু বাদ চলে যাবে, ঠিক আছে, বা কিছু কনসেপ্ট তোদের অসুবিধা থেকে যাবে, ঠিক আছে, তো কিছু বাদ চলে যাবে কেন স্যার, কারণ ধর প্রুফ এগুলো করে আমি কোনো রকম কোনো টাইম ওয়েস্ট করতেই চাই না, ঠিক আছে, তো সেই জন্য সেই জায়গাগুলো তোরা কিন্তু অবশ্যই পেড ব্যাচে পেয়ে যাবি, তো কোনো চিন্তার কিছু নেই। কারণ মানে আমি আগেও দেখেছি জেন পাস বা এএনএম জেএনএম করাতে গিয়েও দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা পেড ব্যাচেও থাকে, ইউটিউবেও থাকে, মানে আমি যদি 10-এর মধ্যে বলি তাহলে 10 জনই আমি দেখেছি যে তারা ইউটিউবে যারা ক্লাস করে তারা পেড ব্যাচেও ক্লাস করে, তো সেই জন্য কোনো টেনশনের কিছু নেই, সেগুলো তো আমি পেড ব্যাচে করিয়েই দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। চল নেক্সট চলে আসছে আমাদের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে মনে কর এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে আমি কি লিখবো এ ক্রস বি, কেমন, তাহলে কি লিখলাম মড অফ এ, এটার ফর্মুলা কি হয় মড অফ এ, মানে ফর্মুলা বলতে রেজাল্টেন্ট বার করব কিভাবে, এটা কি বেরোচ্ছে, এটা কিন্তু মান বেরোচ্ছে, দিক কিন্তু নয়, ঠিক আছে, এটা কিন্তু মান বেরোচ্ছে, মড অফ এ, ঠিক আছে, ইনটু কি মড অফ বি ইনটু কি হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার এটা তো বুঝলাম ভ্যালু বেরোলো বা মান বেরোলো, তাহলে দিক বার করব, তার জন্যই রয়েছে আর একটা ইউনিট ভেক্টর, যেটা একটু আগেও আমি আর একবার বললাম, ইউনিট ভেক্টর নিয়ে নেব, যেটা কি বোঝাবে, যেটাও ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে, সব দেখবো আমরা, দেখবো, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে স্যার এখান থেকে আমার মাথায় আর একটা প্রশ্ন আসছে, সেটা কি স্যার, সেটা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু কি বি ক্রস এ হবে, কখনোই না, কখনোই কিন্তু এটা হবে না। কেন স্যার একটু দেখান, একদম দেখাবো। মনে কর ভেক্টর এর মান 5 আর ভেক্টর বি এর মান 2, ঠিক আছে, ওকে, আর ওদের মধ্যে যে কোণটা আছে সেটা কত, থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি ফর্মুলায় বসিয়ে দিই, ফর্মুলায় বসালে মড অফ এ মড অফ বি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে করলে কত হচ্ছে 5, এর ভ্যালু কত 5, বি এর ভ্যালু 2, আর সাইন 30 ডিগ্রির মান কত হয় হাফ হয়ে যায়। তোদের এই সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি বা কস ট্যান এগুলোর ভ্যালু যদি শর্টকাটে জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে হবে, কমেন্ট সেকশানে এলে এটারও দারুণ একটা ট্রিক্স তোদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো অবশ্যই, কেমন, তাহলে এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এখান থেকে ভ্যালু কত এলো আমার, স্যার একটা দেখেছেন এন ক্যাপ লেখা আছে, একদম সেটাই আমি বোঝাবো, তো এখানে তাহলে ভ্যালু কত এলো, ভ্যালু বা মান এলো 5। এবার আমি যদি বি ক্রস এ সাইন 30 ডিগ্রি করি, তোরা করে দেখ, দেখ ভ্যালু 5ই আসবে, তার মানে মান কি হচ্ছে সমানই আসছে, তাই তো, মান সমানই আসছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই বা সন্দেহ নেই, কোনো চাপ নেই, টেনশনের কিছু নেই, কিন্তু দিকটা আমাকে দেখতে হবে। এর জন্য তোদেরকে একটা আমি থাম রুল দেখাবো, রাইট হ্যান্ড থাম রুল, ঠিক আছে,
সেটা কি স্যার? দেখ এখানে কি আছে, প্রথমে এ ক্রস বি, তাই তো? তার মানে এ থেকে বি এর দিকে আমার যেতে হবে, ঠিক? ভালো করে লক্ষ্য কর, আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, ঠিক আছে? দেখ এই যে এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে আমায় কোন দিকে মুভ করতে হচ্ছে? এই দিকে না, তাই তো? ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে? এই দিকে। কিন্তু এটার ক্ষেত্রে দেখ আমি কোথায় যাচ্ছি? বি থেকে এর দিকে, তাই তো? তাহলে এখানে যদি আমি বি থেকে এর দিকে যাই, তাহলে আমায় কোথায় যেতে হবে? স্যার এইভাবে না, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আমি আগেই ক্লাসে বলেছি যে এখানে আমায় সব থেকে ছোট অ্যাঙ্গেলটাই নিতে হবে, তাই তো? আমি আজকের ক্লাসেই আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু সব থেকে ছোট অ্যাঙ্গেলটা নিতে হবে, তাই তো? তাহলে ছোট অ্যাঙ্গেল মানে তার মানে বি থেকে এর দিকে, তাই তো? এই, তাই তো? বি থেকে এর দিকে, ভালো করে লক্ষ্য কর, এই, আর এটা কি হয়ে যাচ্ছে? এই ডাইরেকশন দেখ পরিবর্তন হয়ে গেল। কি বোঝাতে পারলাম না? পারলাম না। তাহলে এন ক্যাপ কি রিপ্রেজেন্ট করছে? এখানে ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এটা রিপ্রেজেন্ট করছে ভ্যালু, আর এই ভ্যালু একই হলেও ডাইরেকশন কিন্তু এক্ষেত্রে আলাদা হচ্ছে। তার মানে এখান থেকে দেখ আমি যেটা লিখেছিলাম এ ক্রস বি মানে নট ইকুয়াল টু বি ক্রস এ, আমি কিন্তু খুবই শর্টে এবং সুন্দর করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই আশা করি, এই জায়গাটা পুরো ক্লিয়ার, ঠিক আছে? চল, ভেরি গুড। দেখ এখানে আমি লিখেই রেখেছি অলরেডি যে এখানে মান দুটোর সমান আসলেও, ঠিক আছে, মান দুটোর সমান আসলেও আমরা কিন্তু লিখতে পারি না এটা, ঠিক আছে? এটা লিখতে পারি না, মানে এটা যেটা লেখা আছে এটা লিখতে পারি, মানে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ লিখতে পারি না, ঠিক আছে? নট ইকুয়াল হবে সব সময়ের জন্য, কি হবে? নট ইকুয়াল টু হবে কিন্তু, কেমন? ওকে, চল। তাহলে এখানে আর একটা জিনিস তোরা দেখে নে, সেটা কি? সেটা হচ্ছে আমি বলবো সাইন 0 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রি, এই দুটোর ভ্যালু কত হয় আমার একটু চট করে বলে ফেল। সাইন 0 ডিগ্রি, ঠিক আছে? সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়? চট করে, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়? 0, তাই তো? আর 90 ডিগ্রির ভ্যালু কত হয়? 1 হয়। স্যার কেন শেখাচ্ছেন এটা? এক্ষুনি বলবো। তোরা আগের বার দেখ যখন এই যে অর্থোগোনাল ভেক্টরগুলো দেখলি, অর্থাৎ যখন আমি আরেকবার ছবিটা এঁকে দিই তোদেরকে, তোদের সুবিধার জন্য। এক্স ওয়াই জেড আই জে কে, তাই তো? আই জে কে, তাই তো? ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখ আমি যদি এখানে লিখি আই ক্যাপ ক্রস আই ক্যাপ সাইন, তাহলে কত লিখবো? একটার উপর একটা উপরিপাতিত আছে, তাই তো? আই ক্রস আই সাইন কত লিখবো? সাইন 0 ডিগ্রি লিখবো, ঠিক? তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত হয়ে যায়? 0, তার মানে এই পুরো টার্মটাই কি হয়ে যাচ্ছে? 0, তার মানে আই ক্রস আই কি হয়ে যাচ্ছে? 0, তার মানে আমি যদি দেখি জে ক্রস জে, ঠিক আছে, এখানে কত হয়ে যাবে? এটাও কত হয়ে যাবে? এটাও হয়ে যাবে কিন্তু 0, ঠিক আছে? কে ক্রস কে, ঠিক আছে, এটাও কত হয়ে যাবে? এটাও কিন্তু হয়ে যাবে 0, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে তার মানে দেখ আগের যা যা আমি শিখেছি, মানে এইমাত্র ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি যা যা দেখলাম, ঠিক আছে, যা যা দেখলাম কোথায় গেল? এই যে দেখ আমি কি দেখেছিলাম? আই ডট আই, তাহলে কত হচ্ছে? দেখ আমি এখানে লিখেও রেখেছি জে ডট জে বা কে ডট কে, এগুলো সবই কি হচ্ছিল? 1, তাই তো? 1 হচ্ছিল, কিন্তু ক্রস প্রোডাক্টে কিন্তু সেটা উল্টো হয়ে যাচ্ছে। ক্রস প্রোডাক্টে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে 0। তার মানে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আই ক্রস জে, ঠিক আছে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কিন্তু 1, ঠিক আছে? এটা হয়ে যাবে এই ক্ষেত্রে 1, ঠিক আছে? আশা করি তোরা এইটুকুনি জায়গা ক্লিয়ার করতে পেরেছিস বা করে ফেলেছিস। ওকে, এইটুকুনি তো বোঝা গেল, ঠিক আছে? এবার আর একটা শর্টকাট বলবো এবং আর একটা সুন্দর জিনিস বলবো, সেটা কি? সেটা হচ্ছে যে এইখানে এইটুকুনি জায়গা আমার কাছে ক্লিয়ার, তাই তো? এইটুকুনি জায়গা ক্লিয়ার, ঠিক? কোনো অসুবিধা নেই, কারণ এটা 0 ভেক্টর চলে এসছে, তার মানে যার কোনো অভিমুখ থাকে না। আমরা আগের দিন মানে আগের যে ক্লাসটা মানে একটু আগে যে মানে আমি বলেছি পুরো ব্যাপারটাই, ঠিক আছে? আমি পুরো ব্যাপারটাই বলেছি, ঠিক আছে? এবার এই যে আই ক্রস জে ইকুয়ালটা আমি 1 লিখলাম, এটা কি পুরোপুরি ঠিক আছে?
কারণ এখানে sin 90 মানে 1 আছে, তাহলে এরকম ভাবেই হবে স্যার। মান হিসাবে ঠিক আছে কিন্তু দিক হিসাবে ঠিক নেই, মানে স্যার মানে i ক্রস j মানে আমি কি লিখতে পারি mod of i ক্রস mod of j, ঠিক আছে, ইন্টু সাইন কত লিখবো সাইন 90 ডিগ্রি, তাই তো। তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে ভ্যালু কত হয়ে গেল 1। এটা তো ঠিক আছে, মান হিসাবে আমি যা বলেছি সব তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর একটা তো দিক লাগবে, আর তার জন্য আমার একটা ইউনিট ভেক্টর আনতে হবে, যেটাকে আমি এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে, যেটাকে আমি কি করলাম এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার একটা জিনিস লক্ষ্য কর, মনে কর আমি আই থেকে জে এর দিকে যাচ্ছি, তাই তো। তাহলে আই থেকে জে, ঠিক এই যে আই থেকে জে কোন দিকে আসছে বাইরের দিকে, তার মানে এখানে কোন এই বাইরের দিকে আমাদের তো জানাই আছে, তাহলে এই ডাইরেকশনে কোন ভেক্টরের অভিমুখ নির্দেশ করছে কে ক্যাপ, তাই তো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি কি লিখবো ইউনিট ভেক্টর হিসাবে কে ক্যাপ লিখে দেবো, তাই তো। তাহলে এখান থেকে আমি কি লিখবো কে ক্যাপ লিখে দেবো, ক্লিয়ার। এবার আমি একটা শর্টকাট দেখাই, যেটা আমি দেখাবো বলছিলাম আর কি, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে এই যে প্রথমে আমি এইভাবে লিখে নেব আই জে কে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এরম অ্যারো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমায় যদি আই ক্রস জে বলে তাহলে কি নেব কে ক্যাপ, যদি জে ক্রস আই জে ক্রস কে বলে, ঠিক আছে, জে ক্রস কে, তাহলে কি নেব আই ক্যাপ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমাকে উল্টো বলে, উল্টো মানে রিভার্সে বলে, যদি আমাকে এইটা বলে এরকমভাবে, অর্থাৎ আই ক্রস কে যদি বলে, তাহলে আমি কি করব, দেখ ভালো করে, কে ক্রস আই করলে কি হয়, কে ক্রস আই করলে কি হচ্ছে কে ক্রস আই, তার মানে কি হবে জে হচ্ছে। এবার আই ক্রস কে বলেছে, তাহলেও আনসার জেই হবে, শুধু মাইনাস হবে। কি বোঝাতে পারলাম, আই ক্রস কে করলে যেই হবে, শুধু কি হবে এটা মাইনাস হবে, ঠিক আছে, এই জায়গাটায় কি হবে তাহলে মাইনাস হয়ে যাবে। কি বোঝাতে পারলাম, কোনো অসুবিধা, আশা করি কোনো প্রবলেম নেই এইটুকুনিতে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমি বারবারই বলছি যে কমেন্ট সেকশানে আমাদের বলতে হবে বা জানাতে হবে, ক্লিয়ার। তাহলে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। তাহলে এটা তো পেয়ে গেলাম আমি মান, সেটা হচ্ছে 1, আর তার যে ডিরেকশান সেটা হচ্ছে সেটা এই যে এইখানে, ঠিক আছে, সম্পূর্ণ ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি সাবট্রাকশান, অ্যাডিশান, ত্রিভুজ সূত্র, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট সবই কিন্তু একটা ক্লাসের মধ্যেই পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম, কেমন। যদি মনে হয় যে স্যার আমার এই জায়গাটা ক্লিয়ার হয়নি বা এই জায়গাটা বললে ভালো হতো, আমি নিশ্চয়ই বলে দেবো, সেটা আমায় কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এবং আমি তো বলেই দিলাম যে দেখ এই জিনিসটাকে পুরো সব কিছু মানে একদম ইন ডিটেলিং সব কিছু, ঠিক আছে, যদি আমায় বলা হয় কেমন, তাহলে এই যে এর মধ্যে যে ছোটোখাটো জিনিসগুলো কেমন বাদ থাকবে, ঠিক আছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের কি করতে হবে, সেগুলোর জন্য কিন্তু আমাদের চিন্তা করতে হবে, তাই তো। চিন্তার কি কোনো কারণ থাকছে না, চিন্তার কারণ তো থাকছে না, কারণ তোরা মানে সবাই পেট ব্যাচে তো থাকছিসই, পেট ব্যাচে তো দেখা হচ্ছেই, তাহলে সেই ছোটোখাটো জিনিসগুলো তো সেখানে হয়েই যাচ্ছে, তাই টেনশনের তো কোনো কারণই নেই, ঠিক আছে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিসনি, আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে, কেমন। কেন করতে হবে, তার কারণ হচ্ছে এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করিস, এরকম ওয়ান শট সুন্দর সুন্দর ভিডিও তো পাচ্ছিসই, তার সাথে সাথে WBJEE, জেন পাস, ANM, JNM, এইমস নার্সিং থেকে শুরু করে সমস্ত কিছু, কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, কত টাকা ফর্ম ফিল আপে পড়ছে, আমাদের নতুন কি ব্যাচ আসছে, আমাদের নতুন কবে কি ক্লাস আছে, সব কিছু তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে তোরা পেয়ে যাচ্ছিস। আমাদের ওয়ান শট ভিডিও WBJEE নিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, অঙ্ক হয়ে গেছে তোরা পেয়ে গেছিস, কেমিস্ট্রি এইমসের জন্য পেয়ে গেছিস, তোরা এই যে পেয়ে গেলি ফিজিক্সের জন্য, ঠিক আছে। এরকম রুটিন ওয়াইজ, আমি রুটিন শুরুতেই বলে দিয়েছিলাম, সেরকম কিন্তু আমাদের ক্লাস চলতেই থাকবে, তো কোনো টেনশানের কিচ্ছু নেই, টেনশান করবার কারণ নেই। এই যে নাম্বারটা স্ক্রিনে তোরা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে তোদের দাদার নাম্বার 9681262518। কেন নাম্বারটা দেওয়া, ধর
তুই অবশ্যই আমাদের ব্যাচ নিতেই চাইবি, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই ব্যাচে জয় স্যার পড়াচ্ছে, এই ব্যাচে অর্ণব স্যার পড়াচ্ছে, ঋতিকা ম্যাম পড়াচ্ছে। তো এই এত ভালো ভালো টিচাররা যখন ক্লাস করাচ্ছে, ব্যাচ না নিয়ে থাকতে পারবি না তো, আমি তো জানি। তো সেই জন্য ব্যাচ কিভাবে নিবি এটা জানতে হবে। কার কাছে জানবি? তোদের দাদার কাছেই ফোন করতে হবে বা দাদার কাছেই হোয়াটসঅ্যাপ করতে হবে। সেই জন্যই দিয়ে রাখলাম এই নাম্বারটা, কেমন? এবার ব্যাচটাও একটু দেখিয়ে দিই। এই ব্যাচটার নামকরণ কে করেছে জানিস? এই ব্যাচটার নামকরণ করেছে একজন মহান টিচার আমাদের এই স্মার্ট স্কুলের। সেই টিচারের নাম কি তোরা জানিস? সেই টিচারের নাম হচ্ছে সুভাষিস স্যার, বুঝতে পেরেছিস? এই সুভাষিস স্যার কিন্তু এই ব্যাচটার নামকরণ করেছে, এবং সুভাষিস স্যার মানে জানিস তো, আর ইউনিক কিছু নামকরণ থাকবেই। ব্যাচের নামও দিয়ে দিয়েছে ইউনিক, দিয়ে দিয়েছে নিউটন ব্যাচ। ঠিক আছে, চল আমরা একটু দেখে নিই ব্যাচটা কোথায় পাবো, কিভাবে পাবো, একটু দেখে নিই আমরা, কেমন? এই দেখ, তোদের যেরকম আমি ফোনে বলি না, এই দেখ এইভাবে সিলেক্ট কর, এই দেখ আমিও ঠিক সেইভাবেই করছি। দেখ, স্টেট এক্সাম সিলেক্ট করবি অ্যাপ ইনস্টল করবার পর, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবি, দেখ আমিও ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর আমাদের নতুন সেগমেন্ট চলে এসছে WBJEE, ব্যাস এটাতে যেই ক্লিক করবি সঙ্গে সঙ্গে তোরা কিন্তু দেখতে পেয়ে যাবি এই নিউটন ব্যাচ। এখানে আমারও একটা দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে যে ব্যাচটার নাম দিল তার ছবিটা নেই। এটা আমার ভীষণ দুঃখের বিষয়, কিন্তু যে নাম দিয়েছে সে আমায় বোঝালো। অ্যাকচুয়ালি আমাদের ওপর মহল থেকে এগুলোই নির্দেশ। দেখো, এই ব্যাচে তো স্যার পড়াচ্ছেন না, সেই জন্য স্যারের ছবি নেই, কারণ বায়োলজি তো আর WBJEE-তে লাগে না, তো সেই জন্য স্যারের ছবি নেই। বাট স্যার কিন্তু সবসময় আছেন আমাদের সাথে, ঠিক আছে? তো ব্যাচের দামটা একটু দেখে নিই, 3799। আচ্ছা স্যার, আর একটু কম করলে হয় না? মানে তোদের কথা অনুযায়ী বেশ কম করতে চাইছিস, করে দেবো। তোদের দাদা আছে তো পাশে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। এখানে একটা কাজ কর তোরা, এখানে একটা কোড দিয়ে দে, ঠিক আছে? এই কোডটা কি দিবি? ক্যাপিটালে Y982, যে এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দিবি, কেমন? দেখ ব্যাচের দাম কত দেখাচ্ছে এখানে, 3704 টাকা। স্যার আর একটু কম, বেশ, তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করিস, আমি তোদের ফোন থেকে এই ব্যাচটা যখন নিতে বলবো তখন দেখবি এই দামটা আরও কমে গেছে। কি ঠিক আছে? ক্লিয়ার? WBJEE ভাই 7 থেকে 8 মাসের কোর্স, সেই লেভেলে পড়ানো হবে, একদম পুরো খুঁটিয়ে খুঁটিয়ে ধরে ধরে, যাতে ম্যাক্সিমাম সাকসেস আসে। আমাদের টার্গেট তো দেখেছিস তোরা, যাতে ম্যাক্সিমাম সাকসেস আমরা আনতে পারি, তাই না? ANM GNM আমরা প্রুফ করে দিয়েছি, জেন পাসও অলরেডি প্রুভ হতে চলেছে। এবং তোরা যদি জেন পাসে যারা যারা ব্যাচ নিয়েছিল তাদের ফিডব্যাক জানতে চাস, তাহলে কিচ্ছু করতে হবে না, তোরা আমাদের চ্যানেলের শর্ট সেকশনটায় চলে যাবি, যারা ব্যাচ নিয়েছিল তাদের থেকে সবার ফিডব্যাক পেয়ে যাবি। এবং আর কিছুদিন অপেক্ষা করলে তোরা আমাদের WBJEE-র যারা ব্যাচ নেবে তাদেরও ফিডব্যাক পেয়ে যাবি, কোনো অসুবিধা নেই। এবং সেই লেভেলে ক্লাস করাবো, বাচ্চাদের মতো ধরে ধরে ক্লাস করাবো, তাই টেনশনের কিছু নেই। ব্যাচের দামও তো খুবই ন্যূনতম রেখেছি, তাই তো? তাহলে ব্যাচটা কিন্তু এবার নিয়ে নিতে হবে, আর দেরি না করে। আর আবারও দেখিয়ে দিই আর একবার ছোট্ট করে, এই যে তোরা এই যে নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দিবি তোদের নাম আর WBJEE লিখে, ব্যাস। আর কি, ব্যাচ নিয়ে নিবি। তাহলে ঠিক দেখা হচ্ছে এরকমই কোনো একটা পরবর্তী ওয়ান শট ভিডিওতে আমার সাথে, আর ব্যাচে তো দেখা হচ্ছেই, কেমন? তো আজকের মতো এইটুকুনি, টাটা, সবাই ভালো থাক।